গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আটকুঠুরি নয় দরজা। আজ এর শেষ পর্ব। ও একটু চুপ করে থেকে আবার বাকিটা বলতে লাগলো হায়দার। আকাশলালের এমন নির্লিপ্ত আচরণ তার একটুও পছন্দ হচ্ছিল না। লোকটা কি সুস্থ? ওর কি মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে? কেমন যেন সন্দেহ হচ্ছিল তার। কথা শেষ হওয়া মাত্র সে হাত তুলল। আমি একটু বিশ্রাম চাই, আমাকে একা থাকতে দাও। হায়দার বলল, নিশ্চয়ই নিশ্চয়ই বুড়ো, চলো বাইরে যাই। বৃদ্ধ দ্রুত বেরিয়ে যেতেই হায়দার চাপা গলায় বলল, এখানকার কারোর সামনে আপনার মুখের ব্যান্ডেজ খোলা ঠিক হবে না। লোকে আপনার আগের মুখটা মনে রেখেছে। প্লাস্টিক সার্জারির পর কি দাঁড়িয়েছে তা বেশি লোককে না জানানোই ভালো। হায়দার বেরিয়ে গেল ছোট রেডিওটার সঙ্গে নিয়ে। সে নিজের মুখে হাত দিল, অর্থাৎ তার মুখেও অপারেশন করা হয়েছে। সে নেতা, তার নাম আকাশলাল। কিসের নেতা? কি করেছিল সে? শুয়ে শুয়ে ভাবতে গিয়ে মাথার যন্ত্রণাটা ফিরে এলো। চোখ বন্ধ করে থাকলো সে। পাহাড়ি গ্রামটা বেশ ছোট। বুড়োকে পাহারায় থাকতে বলে হায়দার এগিয়ে গেল খাদের দিকটায়। এখানে সব ভালো, শুধু রেডিও চালালেই মানুষ কাছে এসে শোনার চেষ্টা করে। সমস্ত পৃথিবীতে যেখানে টিভি অ্যান্টেনা ছেয়ে গেছে, এখানে রেডিওর জন্য কিছু লোক কৌতূহলী। কাছে পিঠে মানুষ নেই দেখে হায়দার নব ঘুরালো। ভ্যানটার ফিরে আসার কথা দিন কয়েক বাদে, তার মানে আগামীকাল। ওই ভ্যানে ওয়্যারলেস সেট রয়েছে, কিছু আধুনিক যন্ত্র আছে। ওটা চলে এলে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে হবে না। রেডিওতে নানান শব্দ হচ্ছিল। অনেকগুলো স্টেশন একসঙ্গে জড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সেই শহরটাকে ধরতে পারল। দেশাত্মবোধক গান হচ্ছে, শালা। তারপরে মনে হলো শুনতে ভালো লাগছে না। মনে হচ্ছে সে খুব কাছাকাছি রয়েছে। শত্রুর সান্নিধ্যে নিজেকে একা বলে মনে হয় না। গান শেষ হলো। এরপর খবর শুরু হলো। এই পাঠকের গলা নতুন মনে হলো। দেশের অর্থনৈতিক কাঠামো আরও সুদৃঢ় করার জন্যে বৈদেশিক ঋণ আসছে। শহর থেকে উগ্রপন্থীদের নির্মূল করা হয়েছে। মৃত আকাশলালের লাশ উদ্ধার করতে অক্ষম হওয়ায় পুলিশ কমিশনার ভার্গিসকে বরখাস্ত করা হয়েছে। শ্রীযুক্ত বীরেন্দ্র থাপা নতুন পুলিশ কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন। পূর্বতন কমিশনার ভার্গিসের দেশ সেবার কথা মনে রেখে তার বিরুদ্ধে আর কোনো শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে তিনি সব রকম সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারপরে খবরগুলো নেহাতি জেলো। ভার্গিস আর নেই, এই খবরটা হায়দার কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অমন প্রতাপশালী কুখ্যাত পুলিশ অফিসারকে বোর্ড সরিয়ে দিতে পারল। ওরা ভুল করল। থাপা একটি গোবেচোরা অফিসার। ভার্গিসের ক্ষমতার 1/10 নেই। ভার্গিসের চলে যাওয়া মানে বিপ্লবের পথ আরও পরিষ্কার করা। আকাশলাল প্রায় বলতো, ভার্গিসের পরে যে লোকটা আসবে আমাদের উচিত তার সঙ্গে বন্ধুত্ব করা। একসময় মনে হয়েছিল সোম সেই লোক। এখন জানা গেল থাপা পুলিশ কমিশনার হয়েছে। থাপার সঙ্গে কোনো যোগাযোগ তৈরি করতে কি পেরেছিল আকাশলাল? গান শুনবো? আদুরে গলায় চমকে তাকালো হায়দার। বুড়োর ভাইজি। হ্যাঁ, শরীর বটে। বুকের ভেতর টিপটিপ করে উঠল হায়দারের। সে বলল, এই যা, ভাগ। এ মা, আমি কি কুকুর যে ওইভাবে কথা বলছো? মেয়েটা হাসল। তুমি দিনরাত ওই ব্যান্ডেজে মোড়ার লোকটাকে পাহারা দাও কেন বলো তো? তোর কি? লোকটার কি হয়েছে গো? অজ্ঞান হয়ে পড়েছিল এতদিন? বুড়োকে জিজ্ঞেস কর, সেই বলবে। ও মা, তুমি একটু মিষ্টি করে কথা বলতে পারো না? আমি কি দেখতে খারাপ? জানো, আমার জন্য 4-5 ক্রোশ দূরে গ্রামের ছোকরারা এখানে ঘুরে বেড়ায়। আমি পাত্তা দিলে এতদিনে 10-12টা বাচ্চা হয়ে যেত। কথাটা শোনা মাত্র অট্ট হাস্যে ভেঙে পড়ল হায়দার। এরকম কথা জীবনে শোনেনি সে। মেয়েটা বোকা বোকা চোখে চেয়ে দেখল, বলল, পাগল। বলে উল্টো দিকে হাঁটতে লাগলো। হাসি থামিয়ে ওর যাওয়া দেখল হায়দার। না, সত্যি বয়স হয়ে যাচ্ছে। নিজের জন্য ভাবার সময় পায়নি কতকাল। মেয়ে মানুষের কথা চিন্তা করেনি কতকাল। বিপ্লব শেষ হয়ে গেলে এদেশে শান্তি ফিরে এলে চিন্তা করা যাবে, এমন ভাবতে ভাবতে হয়তো দিন চলে যাবে।
তার যদি কোনো বদ ইচ্ছে থাকতো তাহলে এই মেয়েটাকে ঠকিয়ে। না, মাথা নাড়ল সে। বুড়োকে চলে যেতে বলে ঘরে ঢুকলো হায়দার। বুড়ো জানে আকাশলাল এই ঘরে আছে, সে মারা যায়নি, কিন্তু ওর সামনে ব্যান্ডেজ খোলা যাবে না। আকাশলালের পরিবর্তিত মুখ সে ছাড়া কেউ জানবে না। বুড়ো যেন ওকে দেখে চিনতে না পারে। হায়দার দেখল আকাশলাল ঘুমাচ্ছে। নার্স তাকে যে সমস্ত ওষুধ খাওয়াতে বলেছিল তা শেষ হয়ে যাচ্ছে। সে দরজা বন্ধ করতে আকাশলালকে চোখ খুলতে দেখল। হায়দার বলল, একটা সুসংবাদ আছে, ভার্গিসকে বরখাস্ত করা হয়েছে। ভার্গিস? বুঝতে পারল না সে। আমাদের কুখ্যাত পুলিশ কমিশনার, এখন রাস্তার লোক, কমন ম্যান। ওর জায়গায় যাকে প্রমোশন দিয়েছে সে বেটা 1 নম্বরে হাদা। কে? থাপা, বীরেন্দ্র থাপা। তার মানে এখানে পুলিশ আর কখনো আসবে না। কেন? থাপার ক্ষমতা হবে না এত দূর ভাবার। ভার্গিস ভাবতে পারত। আমার খিদে পেয়েছে, বিস্কুট খাবেন? আপেলও আছে। বিস্কুট? ঠিক আছে। বস্তুটি দেখে চিনতে পারল সে আপেলটাকেও। এতগুলো চিনতে কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু ভার্গিস নামটাকে অচেনা মনে হচ্ছে। ধীরে ধীরে সবগুলো খেয়ে নিল সে। হায়দার বলল, আজ রাত্রে আপনার ব্যান্ডেজ খুলব। কেন? খুলতে তো হবেই। ওটা খোলার পর আপনি আর আকাশলাল থাকবেন না। কি নাম নেওয়া যায়? চন্দ্রকান্ত। সুন্দর নাম। কি বলেন? ঠিক আছে, কাল ভ্যান এলে আমরা শহরে যাব। কাল থেকে আপনি সবার সামনে দিয়ে হেঁটে বেড়াতে পারবেন, কিন্তু কেউ আপনাকে চিনতে পারবে না। কেন চিনতে পারবে না কেন? ঝট করে হায়দারের চোখে সন্দেহ জ্বলে উঠল। সে হাসার চেষ্টা করল। আপনি আমাকেও পরীক্ষা করার চেষ্টা করছেন? আপনার মুখে প্লাস্টিক সার্জারি করা হয়েছে যাতে কেউ আপনাকে দেখে চিনতে না পারে। পুলিশ বোকা বনে যাবে। সে হাসল। ওই হাসিটা দেখে হায়দারের মন শান্ত হলো। হ্যাঁ, তাকে পরীক্ষা করছিল লোকটা, শুধু কথাটা যেন বড্ড কম বলছে, এই যা। সারাটা দিন শুয়ে শুয়ে সে অনেক ভাবল। তার নাম আকাশলাল, সে নেতা, তার একটা দল আছে। পুলিশ বোধ হয় তাকে খুঁজছে, নইলে বোকা বনে যাওয়ার কথা বলবে কেন হায়দার? সন্ধ্যের পর একটু শুয়েছিল হায়দার। এখানে রাতের খাবার বিকেল বিকেল এসে যায়। একটু দেরি করেনি, খেয়ে নিয়ে গা এলিয়েছিল ইজি চেয়ারে। খাওয়া দাওয়ার পর টয়লেটে ঢুকে ব্যান্ডেজে হাত দিয়েছিল সে। ধীরে ধীরে ব্যান্ডেজের বাঁধন খুলতে লাগলো। একটু একটু করে পাতলা হয়ে যাচ্ছিল সেটা। শেষ বাঁধন সরে যেতেই প্যাড দেখতে পেল। প্যাডের নিচে মোটা তুলো, সেগুলো চামড়ায় আটকে আছে। আয়নায় নিজের মুখ দেখল সে। মুখ ভর্তি সাদা সাদা চাপ তুলো। সন্তপর্ণে ব্যান্ডেজটা মুখে মাথায় জড়িয়ে ঘরে ফিরে এলো সে। একটু চিন্তা করলেই মাথার ভেতরে যে কষ্টটা দপদপিয়ে উঠে সেটা জানান দিচ্ছে। খাটে শুয়ে সে সামনের দিকে তাকাতেই হায়দারকে দেখতে পেল। হায়দার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি হলো ওর। হায়দারকে তার চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক ঠাওর করতে পারছিল না। হায়দার তার শত্রু না বন্ধু তাও বুঝতে অসুবিধে হচ্ছে। বরং যে বুড়ো মানুষটা একটু আগে এসেছিল তাকে অনেক স্বাভাবিক বলে মনে হয়েছিল। সে দেখল হায়দার চোখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো, যেন খুব দুশ্চিন্তায় পড়েছে এমন ভাব। হঠাৎ মনে হলো ওই লোকটা তাকে আটকে রেখেছে। এই ঘরে এমন অসুস্থ হয়ে থাকার তার কথা নয়। তবে তাকে এখানে আটকে রাখার পেছনে কী উদ্দেশ্য কাজ করছে সেটা বোঝা যাচ্ছে না। ও কি তাকে মেরে ফেলতে চায়, অথবা কারো হাতে তুলে দেবার জন্য অপেক্ষা করছে? মাথার যন্ত্রণা তীব্র হয়ে উঠতেই সে অস্ফুট শব্দ উচ্চারণ করল। চমকে তার দিকে তাকালো হায়দার। তারপর দ্রুত উঠে এলো। পাশে শরীর খারাপ লাগছে নাকি? সে মাথা নাড়ল। না। হায়দার কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, তোমার কি সব কথা মনে আছে? সে চোখ বন্ধ করল। কি উত্তর দেওয়া উচিত? কোনো কথা মনে ঠিকঠাক আসছে না সেটা জানিয়ে দেবে? উত্তর না পেয়ে হায়দার বলল, এই জন্য আমি ঝুঁকি নিতে নিষেধ করেছিলাম। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারত। কবরের নিচে শুয়ে যে বেরিয়ে আসে তার কাছে জীবন মৃত্যু সমান। তুমি ভাগ্যবান যে এখনো বেঁচে আছো, কিন্তু কিভাবে বেঁচে আছো তা আমার জানা দরকার। শুনতে পাচ্ছ আমার কথা?
হুম। সে খুব নিচু স্বরে জানালো, দেখো আকাশলাল, তুমি নেতা, আমাদের দেশের নেতা। তোমার মুখের দিকে সমস্ত দেশের নির্যাতিত মানুষ তাকিয়ে আছে, কিন্তু অপারেশনের ফলে যদি তোমার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তুমি কারো উপকারে আসবে না। আমার কথা বুঝতে পারছো? হায়দার ঝুঁকে কথা বলছিল। হ্যাঁ। সে ঠোঁট ফাঁক করল। পুলিশ তোমাকে খুব শীঘ্রই আবার খুঁজতে শুরু করবে। এখন পর্যন্ত তোমার ডেড বডি খবর নিচ্ছিল ওরা, কিন্তু আমাদের কিছু মানুষকে পুলিশ গ্রেফতার করেছে। যে কোনো মুহূর্তেই তারা জেনে যেতে পারে তুমি বেঁচে আছো। আমার কথা তুমি বুঝতে পারছো? সে উত্তর দিল না। তার মস্তিষ্ক কাজ করছিল না। অদ্ভুত অবসাদ তাকে আচ্ছন্ন করে ঘুমের দেশে নিয়ে গেল। হায়দার সেটা লক্ষ্য করে বিরক্তি নিয়ে সরে এলো। তার মনে হলো সেই মানুষটা আর নেই। এখানকার আকাশলালকে পাহারা দেওয়া আর মৃতদেহ আগলে বসে থাকা একই ব্যাপার। ঘুম ভাঙতেই সে জানলার দিকে তাকালো। কেউ নেই ওখানে। জানলাটাও বন্ধ। ঘরে একটা আবছা অন্ধকার। সে মুখ ফেরালো। কেউ নেই এখানে। হায়দার কোথায় গেল? টয়লেটের দরজাটাও খোলা। সে উঠে বসল। তোমার মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তুমি কারো উপকারে আসবে না। হায়দারের কথাগুলো মনে পড়তেই সে শক্ত হলো। ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে জানে না, কিন্তু কিছুই মনে পড়ছে না এখনো। উপকারে না এলে হায়দার কি তাকে মেরে ফেলবে? সে শঙ্কিত হলো। তাকে আকাশলাল বলে ডেকেছে হায়দার, ওটাই তার নাম। তার অপারেশন হয়েছিল কবরের নিচে ছিল, সেখান থেকে নিশ্চয়ই তুলে আনা হয়েছে। তার মানে মরে গেলেও আবার তাকে বাঁচানো হয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো তা বোঝা যাচ্ছে না, কিন্তু পুলিশ তার খোঁজ করছে, কারণ দেশের নির্যাতিত মানুষের জন্য সে কিছু করতে গিয়েছিল। কী সব ধোঁয়াশা ধোঁয়াশা কথা! আকাশলাল খাট থেকে অন্যমনস্ক হয়ে নামতে যেতেই তাল সামলাতে পারল না। উল্টে পড়ে গেল মেঝের ওপর। মাথাটা বেশ জোরেই ঠুকে গেল খাটের পায়ায়। তীব্র ব্যথায় চিৎকার করে উঠল সে। সে চিৎকার শুনে কেউ ছুটে এলো না। বেশ কয়েক মিনিট মরার মতো পড়ে রইল আকাশলাল। দপদপ করছে সমস্ত মাথা। সেটা একটু কমতে সে টলতে টলতে টয়লেটে পৌঁছে গেল। শরীরের ভার হালকা করে মনে হলো অনেকটা ভালো লাগছে। আয়নার দিকে তাকালো সে। ব্যান্ডেজ মোড়া মুন্ডুখানা কি বীভৎস দেখাচ্ছে। সে নিজের বুকে হাত দিল। চামড়া উঁচু ঠেকল। ক্রমশ হাত নামাতে সে একটা সরল রেখায় মোটা আলের মতো কিছু টের পেল বুকের ওপর। চটজলদি জামা সরিয়ে সে শুকিয়ে যাওয়া সেলাই দেখতে পেল। অপারেশন। এখানে অপারেশন হয়েছিল। কেউ চায়নি, সে জোর করেছিল। হঠাৎ বুড়ো ডাক্তারের মুখ চোখের সামনে ভেসে উঠতেই আকাশলাল উত্তেজিত হলো। হ্যাঁ, মনে পড়ছে। তার একটু একটু করে মনে পড়ছে। বুড়ো ডাক্তারকে রাজি করাতে তার অনেক সময় লেগেছিল। এরকম এক্সপেরিমেন্ট এখনও পৃথিবীতে কেউ করেনি, কিন্তু বুড়ো নামের জন্য লোভী হয়েছিল শেষ পর্যন্ত। ভার্গিসের হাত থেকে বাঁচার আর কোনো পথ ছিল না। ভার্গিস? একটা বিশাল শরীরের মানুষকে মনে পড়ল। বুলডগ, হাতে চুরুট নিয়ে সারা দেশ খুঁজে বেড়াচ্ছে তাকে। তারপরেই খেয়াল হলো হায়দারের কথা। হায়দার বলছিল ভার্গিসের আর চাকরি নেই। কেন? এলোমেলোভাবে ছুটে আসা স্মৃতিকে সাজাতে অনেক সময় লাগলেও কিছু কিছু জায়গায় জোড়া লাগছিল না। খাটে শুয়ে শুয়ে আকাশলাল সেই চেষ্টা করছিল। কিছু কিছু ঘটনার কথা স্পষ্ট মনে পড়ছিল, আবার কোনো কোনো মুখ বা ঘটনা উধাও। শেষ পর্যন্ত আকাশলাল যা ভাবতে পারল তা হলো স্বৈরাচারী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম চালিয়েছিল তারা। দেশের অনেক মানুষ শুধু প্রাণের ভয়ে এবং সংস্কারের কারণে তাদের সঙ্গে যোগ দেয়নি। তার সঙ্গী সাথীদের অনেকে পুলিশের হাতে মারা গিয়েছে। তার মাথার মূল্য অনেক টাকা ঘোষণা করা হয়েছিল। ভার্গিস নামের এক পুলিশ অফিসার তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই বুড়ো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সে ধরা দেয়। বুড়ো তার বুকের মধ্যে অপারেশন করেছিল। প্রথমবার কে জানত, দ্বিতীয়বার যখন তাকে মৃত ভেবে পুলিশ কবর দিয়েছিল, তখন সঙ্গীরা সেখান থেকে তুলে নিয়ে আসার পর বুড়ো অপারেশন করে বাঁচিয়ে তোলে। সে যে বেঁচে আছে তার প্রমাণ এসব ভাবতে পারছে, কিন্তু অনেক কিছু তার মনে আসছে না। তার নিজস্ব বাড়ি কোথায় ছিল, তারও কোনো আত্মীয় স্বজন আছে কি না, এই ছোট্ট ঘরে সে কেন পড়ে আছে, আর ওই লোকটা যে তাকে পাহারা দিচ্ছে সে তার মিত্র কিনা।
লোকটাকে সে আগে দেখেছে, কিন্তু ডেভিড অথবা আবছা ত্রিভুবনের সঙ্গে এই লোকটার মুখ গুলিয়ে যাচ্ছিল তার কাছে। ত্রিভুবন অথবা ডেভিডের নামও স্পষ্ট মনে আসছিল না। দরজায় শব্দ হলো, কেউ সেটা খুলল। পায়ের আওয়াজ কাছে আসার পর সে মেয়েটিকে দেখতে পেল। ওর হাতে দুটো কৌটো। চোখাচোখি হতে হাসল মেয়েটা, তারপর জিজ্ঞাসা করল, খিদে পেয়েছে? আকাশলাল মাথা নাড়ল। হ্যাঁ। মেয়েটির সঙ্গে সঙ্গে একটা কৌটো নিয়ে এগিয়ে এলো, ঢাকনা খুলে সামনে ধরে জিজ্ঞাসা করল, উঠে বসে খেতে পারবে? আকাশলালের ভালো লাগলো। সে ধীরে ধীরে উঠে বসে দেখল দুটো মোটা রুটি আর আলুর তরকারি রয়েছে কৌটোর ভেতরে। সে হাত বাড়িয়ে কৌটোটা নিল। মেয়েটা বলল, ওরা বলে তোমার মাথায় অপারেশন হয়েছে, কিন্তু তাহলে মুখ ঢাকা থাকবে কেন? মুখে কি হয়েছিল? আমি জানি না। রুটি ছিল আকাশলাল, খুব শক্ত। মেয়েটা হাসল। তোমার মুখ কেমন দেখতে আমি জানি না। কি জবাব দিবে আকাশলাল? সে রুটি চিবোতে লাগলো। চোয়াল সামনে চিনচিনে ব্যথা হলেও সে উপেক্ষা করল। মেয়েটা বলল, তোমার সঙ্গে খুব রাগী না? জানি না। গ্রাম্য রান্নাও এখন ভালো লাগছে আকাশলালের। ও বলেছে আর কেউ যেন এ ঘরে না ঢুকে। তোমাদের পুলিশ খুঁজছে? কি জানি। তোমাকে যেদিন প্রথমে এখানে ভ্যানে চাপিয়ে এনেছিল সেদিন তুমি মরার মতো শুয়েছিলে। আমি ভেবেছিলাম ঠিক মরে যাবে। মরে তো যায়নি। এক একজনের জান খুব কড়া হয়। এই জায়গাটার নাম কি? কুংলু। এখান থেকে শহর কত দূরে? একদিন হাঁটলে একটা শহরে যাওয়া যায়। সেখানে দুটো সিনেমা হল আছে বলে শুনেছি। ও, বড় শহর? সেখানে মেলা হয়? ও, সে অনেক দূর, গাড়িতে একদিন লাগে। তুমি খুব ভালো মেয়ে। কেউ বলে না এই কথা। মেয়েটা যেন লজ্জা পেল। তোমার বিয়ে হয়নি? হয়েছিল, কিন্তু তাকে পুলিশ জেলে রেখে দিয়েছে। কেন? কেন আবার? সে আকাশলালের দলে কাজ করত। সবাই বলে আর কখনো সে ফিরে আসবে না। আর 1 বছর দেখি। আকাশলালের বুকের ভেতর চিনচিন করে উঠল। তারপর? তারপর আবার বিয়ে করব। আমাকে বিয়ে করার জন্য 7 জন হা করে বসে আছে। আমিও তো মানুষ, কতদিন আর উপোস করে বসে থাকি বলো? ওই 7 জন এই গ্রামের ছেলে? না, 4 জন বাইরের। একজনের আবার ঘোড়ার গাড়ি আছে। তুমি কি তাকেই বিয়ে করবে? দেখি। ঘোড়ার গাড়িতে চড়তে আমার খুব ভালো লাগে। আমি চালাতেও পারি। তুমি যদি চড়তে চাও তাহলে আমি ব্যবস্থা করতে পারি। সেটা মন্দ হয় না, কিন্তু ওই গাড়ি এই গ্রামে আনা যাবে না। সবার চোখ টাটাবে। ঘোড়ার গাড়িতে যদি তোমাকে উঠতে হয় তাহলে হেঁটে নিচে ঝর্ণা পর্যন্ত যেতে হবে। ওইখানে আমি গাড়িটাকে নিয়ে আসতে পারি। ও রাগ করবে না। তার মানে তুমি ওকেই বিয়ে করবে? উপায় কি? 7 জনের মধ্যে ওই সবচেয়ে ভালো। তবে 1 বছর অপেক্ষা করতে হবে আমাকে। তোমার স্বামীর নাম কি? বীর বিক্রম। খাওয়া হয়ে গিয়েছিল। আকাশলাল কৌটোটা ফেরত দিয়ে জল চাইলে মেয়েটা ঘরের এক কোণে রাখা পাত্র থেকে কৌটোয় ঠেলে এনে খাওয়ালো। আকাশলাল জিজ্ঞাসা করল, তাহলে কখন তুমি আমাকে ঘোড়া গাড়িতে চড়াচ্ছ? কাল ভোরবেলা, খুব ভোরে। সেই সময় গ্রামের সবাই ঘুমিয়ে থাকে। কিন্তু তুমি কি রাস্তা চিনে ঝর্ণাধারে একা যেতে পারবে? কিভাবে যাব বলে দাও। মেয়েটা চোখ বন্ধ করে ভেবে নিয়ে বলল, এখান থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটবে। সরু পায়ে চলা পথ সোজা নিচে নেমে গিয়েছে। তারপর একটা মাঠ পাবে। মাঠের ডান দিক দিয়ে একটু এগোলেই নিচে আরেকটা রাস্তা দেখতে পাবে। তার গায়েই ঝর্ণা। কাল ভোরবেলায় তো? হ্যাঁ। মেয়েটা কয়েক পা পিছিয়ে গেল। কিন্তু এমন মুখ নিয়ে যাওয়া কি ঠিক হবে? আমি ব্যান্ডেজ খুলে যাব, তোমার চিন্তা নেই। মেয়েটা খালি কৌটো নিয়ে বেরিয়ে গেল একগাল হেসে। দ্বিতীয় কৌটোটা রেখে গেল ঘরে হায়দারের জন্য। আবার শুয়ে পড়ল আকাশলাল। তার মন বলছিল এই ভালো হলো। এখানে থাকতে তার একটু ইচ্ছে হচ্ছে না। হায়দারকে বিশ্বাস করতে পারছে না সে। কিন্তু পায়ে হেঁটে নিকটবর্তী শহরেও তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এভাবে শুয়ে থাকলেও শরীর স্বার্থে কতদিন লাগবে তা ঈশ্বরই জানেন। এই মেয়েটা সরল, তাই ধরে নেওয়া যায় সত্যি কথা বলছে। ওর ঘোড়া গাড়িতে চেপে যদি নিকটবর্তী শহরে যাওয়া যায় তাহলে। কিন্তু অতটা পথ মেয়েটা যেতে রাজি হবে কেন?
দরজার শব্দ কানে আসতেই চোখ বন্ধ করল আকাশলাল। তার কানে হায়দারের গলা পৌঁছালেও সে ফিরে তাকালো না। এখন তো ঘুমের ওষুধ দিচ্ছি না, তবু দিনরাত ঘুমাচ্ছ কি করে? হায়দার বলল। বুড়োর গলা কানে এলো। অত বড় ধকল গেছে, শরীরের সব শক্তি তো বেরিয়ে গেছে, লিডার আবার আগের মতো হয়ে যাবে তো? সেটাই সন্দেহের। মনে হচ্ছে ওর ব্রেন চোট খেয়েছে। সে কি? হ্যাঁ, সব কথা ঠিকঠাক বুঝতে পারছে বলে মনে হয় না। তাহলে কি হবে? দেখি, ভেবে দেখি। হায়দারের গলা একটু থেমেই আবার সরব হলো। আরে, খাবার দিয়ে গেছে। একটা কৌটা কেন? ভুলে গেছে হয়তো, বড্ড চঞ্চল। আমি দেখছি। বুড়ো বেরিয়ে গেল। আকাশলাল টের পেলেও হায়দার একা বসে খাবার খেয়ে যাচ্ছে। আগে কখনোই সে তার জন্য অপেক্ষা না করে খাবার খেতে পারত না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের ব্যবহার কি দ্রুত বদলে যেতে শুরু করে। আকাশলাল নিঃশ্বাস ফেলল। সেটা কানে যেতেই খাওয়া থামিয়ে হায়দার তাকালো। তুমি কি জেগে আছো? হ্যাঁ। কেমন লাগছে? ঠিক আছে। রুটি তরকারি খাবে? খেয়েছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়ে গেছো। তোমার কি সব কথা মনে পড়ছে? হ্যাঁ, সব। হায়দারের গলায় এখনো সন্দেহ। ইন্ডিয়া থেকে একজন ডাক্তার তার স্ত্রীকে নিয়ে এসেছিল তোমার অপারেশনের জন্য। মনে আছে কি অপারেশন হয়েছিল? ব্যাপারটা মুহূর্তে ধোঁয়াশা। সেরকম কিছু হয়েছিল বলে মনে পড়ছে না। কেন এসেছিল? কে এসেছিল? অপারেশন তো বুড়ো ডাক্তার করেছিল। সেটা হয়েছিল বুকের ভেতরে। তাহলে কি মুখে কোনো অপারেশন হয়েছিল? সে মাথা নেড়ে হ্যাঁ বলল। হায়দার উত্তেজিত। কি অপারেশন? কোথায় করেছিল? নিঃশব্দে হাত তুলে নিজের মুখ দেখিয়ে দিল আকাশলাল। গুড। ওহ, বাঁচালে তুমি। তোমাকে নিয়ে কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। শোনো, বার্গিস নেই। রাজধানীতে এখন অনেক রকম গোলমাল শুরু হয়ে গেছে। আমাদের সেখানে যাওয়া উচিত, কিন্তু তোমার যা শরীরের অবস্থা, গাড়ি ছাড়া যেতে পারবে না। আমাদের ভ্যানটার এখানে ফিরে আসার কথা ছিল। এখনও যে কেন সেটা আসছে না তা বুঝতে পারছি না। তুমি কিছুদিন এখানে থেকে যাও। এই বুড়ো খুবই বিশ্বস্ত। পাশে গ্রামে একটা ঘোড়ার গাড়ির সন্ধান পেয়েছি। লোকটা রাজি হচ্ছে না অত দূরে গাড়ি নিয়ে যেতে, কিন্তু দরকার হলে জোর করতে হবে। আমি আগামীকাল সকাল 9টা নাগাদ রওনা হয়ে যাব। ওখান থেকে খবর না পাঠানো পর্যন্ত তুমি এখানেই থেকে যেও। সুস্থ হলে তোমাকে নিয়ে যাওয়া হবে। হায়দার বলল। তুমি এখন সেখানে গিয়ে কি করবে? ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে হবে। ম্যাডাম সাহায্য না করলে তোমাকে নিয়ে ভার্গিস আসার আগে বেরিয়ে আসতে পারতাম না। ম্যাডাম? খুব চেনা চেনা লাগছিল সম্বোধনটা। তোমার সঙ্গে ম্যাডামের যে গোড়া থেকে সংযোগ ছিল তা তুমি আমাদের বলনি। নেতা হলেও এতটা ঝুঁকি নেওয়া তোমার উচিত হয়নি। তুমি মারা যাওয়ার পর উনি আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে আমার বিশ্বাস হয়নি ঠিক, পরে যাকগে। আমি কি তোমার মুখের ব্যান্ডেজ খুলে ড্রেস করে দেব? এখন নয়। ঠিক আছে, কাল সকালেই করব। যাওয়ার আগে তোমার পরিবর্তিত মুখটাকে আমার দেখে যাওয়া দরকার। হায়দার খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেল। আকাশলাল নিঃশ্বাস ফেলল। সব কথা তার মাথায় ঠিকঠাক ঢুকছে না। ম্যাডামকে, তিনি কেন তাদের সাহায্য করছেন? চোখ বন্ধ করতেই তার ঘুম এসে গেল। ঘুম ভাঙা মাত্র আকাশলালের অস্বস্তি শুরু হলো। কি যেন করতে হবে। তারপরে মনে পড়ে গেল ঘরের ভেতরটা এখন অন্ধকারে ঠাসা। শুধু ওপাশ থেকে নাক ডাকার শব্দ ভেসে আসছে। সে হায়দারে আবছা মূর্তি দেখতে পেল, ইজি চেয়ারে শুয়ে ঘুমোচ্ছে। এখন কত রাত? নিঃশব্দে খাট থেকে নামলো আকাশলাল। গতকালের চেয়ে আজ শরীর বেশ ঝরঝরে, মাথার যন্ত্রণাটা তেমন নেই। সে সোজা হয়ে দাঁড়ালো, তারপর পা টিপে টিপে জানলার কাছে পৌঁছে আকাশ দেখল। আকাশে এখন শুকতারা জ্বলছে। বাইরের অন্ধকার তেমন গাঢ় নয়। সে নিচের দিকে তাকালো। হায়দার ঘুমাচ্ছে মরার মতো। হঠাৎ অন্ধকারে কিছু একটা চোখে পড়ল। কালো মতো বস্তুটা ইজি চেয়ারের হাতলের ওপর হায়দারের নেতিয়ে থাকা হাতের পাশে পড়ে আছে। আকাশলাল সেটা তুলে নিতেই রিভলভারটাকে অনুভব করল। তাহলে হায়দারের কাছে রিভলভার ছিল। অস্ত্রটাকে পকেটে পুরে সে দরজার দিকে এগুলো। এখনো রাত শেষ হয়নি। মেয়েটা কি এরই মধ্যে একা বেরিয়ে গেছে পাশের গ্রামে প্রেমিকের ঘোড়ার গাড়ি নিয়ে আসতে?
এত সাহস কি ওর হবে? কিন্তু ও যখন বলেছে তখন তার যাওয়া উচিত। না হলে বেলা বাড়লে হায়দার তাকে এখানে একা রেখে চলে যাবে। তারপর কি হবে কে বলতে পারে? দরজাটা খোলার সময় সামান্য আওয়াজ হলো। আকাশলাল মুখ ফিরিয়ে দেখল শায়িত শরীরটা নড়ছে না। সে চট করে বাইরে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে হিম বাতাসে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। ভোরের আগে পৃথিবীর বোধহয় বেশি শীতের দরকার হয়। অন্ধকার পাতলা হলেও সে যখন ঢালু পথ বেয়ে নেমে যাচ্ছিল তখন অসুবিধাটাকে টের পেল। মন যা চাইছে শরীর তার সঙ্গে পাল্লা দিতে পারছে না। নিঃশ্বাসের কষ্ট বাড়ছে, সেই সঙ্গে ক্লান্তি। মাঝে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছিল তার। পকেটে হাত যেতে অস্ত্রটির অস্তিত্ব টের পেয়ে মনে অন্য ধরনের সাহস তৈরি হচ্ছিল। এখন গ্রামের সমস্ত মানুষ ঘুমে অচেতন। আকাশলাল ধীরে ধীরে মাঠে নেমে এলো। এটুকু আসতেই মনে হচ্ছিল তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। সে উপরের দিকে তাকালো। গ্রামটা এখন কুয়াশায় ঢাকা পড়েছে এবং তখনই নিজের মুখের কথা মনে এলো। এই অবস্থায় যে দেখবে সেই অবাক হবে, ভয়ও পেতে পারে। একটা পাথরের উপর বসে পড়ল আকাশলাল। তারপর সন্তপূর্ণে ব্যান্ডেজ খুলতে লাগলো। পাকগুলো খুলে এলো সহজেই। গতকালের জড়ানোটা সম্ভবত ঠিক ছিল না। এবার তুলোর প্যাড, সেগুলো যেন চামড়ার সঙ্গে শক্ত হয়ে এঁটে আছে। অনেকটা তোলার পর হাতের তালুতে ওদের অস্তিত্ব ধরা পড়ছিল। টেনে ছিঁড়তে ভয় লাগছিল তার। একটা আয়না থাকলে বোঝা যেত মুখের চেহারা এখন কীরকম দেখাচ্ছে। কিন্তু ব্যান্ডেজ খোলার পর বেশ হালকা লাগছে মাথাটা। অনেক দিন পরেই দুই গালেই মুখে হাওয়া লাগায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। আকাশলাল উঠল। একসময় সে যখন ঝর্ণা কাছে পৌঁছতে পারল তখন শুকতারা ডুবে গেছে। পূবের আকাশে হালকা ছোপ লাগছে। সুনসান রাস্তার ধারে কাছে কেউ নেই। ধীরে ধীরে ঝর্ণার কাছে পৌঁছে সে জলে হাত দিল। কনকনে ঠান্ডা। হঠাৎ খেয়াল হতে সে এক আজলা জল তুলে নিয়ে মুখের উপর রাখল। মনে হচ্ছিল ঠান্ডা জল চামড়া কেটে ফেলছে। কিন্তু কিছুক্ষণ পর কয়েক আজলা জলের ঝাপটা পাওয়ার পর মুখটা বেশ পরিষ্কার হয়ে গেল। আকাশলাল টের পেল তার মুখে এখন তুলোর অস্তিত্ব নেই। ঠিক তখনই তার কানে শব্দ এলো, ঘোড়ার নালের শব্দ। ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে শরীরটা আড়ালে রেখে আকাশলাল দাঁড়িয়েছিল। যে আসছে তাকে না দেখে দেখা যাওয়া উচিত নয়। নিজের বুদ্ধি শুদ্ধি ফিরে আসছে ভেবে সে খুশি হলো। একটু বাদেই শব্দটা কাছে এগিয়ে এলো। হঠাৎই আড়াল থেকে একটা ঘোড়া এবং তার পেছনে সাধারণ চেহারার গাড়ি বেরিয়ে এলো যেন। গাড়িটি চালাচ্ছে সেই মেয়েটি, তার পাশে একজন তরুণ। এই কাক ভরে ওরা দুই গ্রাম থেকে এসে কোথায় মিলিত হলো কে জানে। আকাশলাল দেখতে পেল ঘোড়ার গাড়িটাকে থামিয়ে মেয়েটা উপরের দিকে তাকিয়ে কিছু একটা বলল ছেলেটাকে। ছেলেটা মাথা নেড়ে নেমে পড়ল গাড়ি থেকে। তারপর ঝর্ণার দিকে এগিয়ে এলো। হয়তো মেয়েটা একাই তার সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু ছেলেটা আরেকটু এলে সে ধরা পড়ে যাবে। আকাশলাল বাধ্য হয়ে আড়াল থেকে বেরিয়ে এলো। তাকে দেখতে পেয়ে ছেলেটা বেশ অবাক হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পেছন ফিরে মেয়েটাকে কিছু বলল। মেয়েটা এদিকে তাকাতেই আকাশলাল হাত নাড়ল। ততক্ষণে ছেলেটার পাশ কাটিয়ে সে কাছে এগিয়ে এসেছে। মেয়েটা বলল, আপনাকে একদম চিনতে পারছি না। ব্যান্ডেজ খোলার পর কীরকম দেখাচ্ছে? খুব খারাপ? যা, আপনি খুব সুন্দর। ও আমার বন্ধু। 7 জনের একজন? একটু লজ্জা পেল না মেয়েটি? মাথা নেড়ে বলল, না, 7 জনের মধ্যে সেরা। আপনার সঙ্গী আজ ওর ওই গাড়ি নিয়ে শহরে চলে যাচ্ছে। ওকেও সঙ্গে যেতে হবে। আমার সেটা একদম ইচ্ছে নয়। কেন? আকাশলাল জিজ্ঞাসা করল। লোকটাকে আমার একদম পছন্দ নয়। তোমার বন্ধু যদি আমাকে নিয়ে শহরে যেত তাহলে কি তুমি আপত্তি করতে? মেয়েটি হাসল। না, আপনি ভালো লোক। আকাশলাল ছেলেটির দিকে তাকালো। তাহলে তাই, তুমি আমার একটা উপকার করো। আমার এখনই এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। তুমি আমাকে এমন কোথাও পৌঁছে দাও যেখান থেকে আমি সদরে যাওয়ার গাড়ি পেয়ে যেতে পারি। এখনই? ছেলেটা যেন অবাকই হয়েছিল। হ্যাঁ, নইলে তোমার বিপদ হতে পারে। আমার সঙ্গী আগের শহরে পৌঁছলে বিক্রমকে মুক্ত করবে। সে ফিরে এলে তোমার বান্ধবী আর কখনোই কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না।
আপনার বন্ধু কি আকাশলালের লোক? হ্যাঁ, কিন্তু আমরাও আকাশলালের সমর্থক। বেশ, আকাশলাল তোমাদের কথা জানতে পারলে বীর বিক্রমকে 1 বছরের মধ্যে গ্রামে ফিরতে দিত না, এটা আমি রাজি রেখে বলতে পারি। ছেলেটা মেয়েটার কাছে এগিয়ে গেল। ওদের মধ্যে নিচু গলায় কিছু কথা হলো, যা শোনার চেষ্টা করলো না আকাশলাল। মেয়েটা এবার তাকে বলল, আপনার শরীর খারাপ, আপনার যেতে খুব অসুবিধে হবে, আপনি কাল পর্যন্ত ঘরে বাইরে যেতে পারেননি। আকাশলাল বলল, তুমি ঠিকই বলেছ বোন, কিন্তু চলে যাওয়া ছাড়া আমার উপায় নেই। শেষ পর্যন্ত ওরা রাজি হলো। মেয়েটা নেমে এলো গাড়ি থেকে। ছেলেটি লাগাম ধরে আকাশলালকে ইশারা করতে সে মেয়েটিকে কাছে গেল। তোমাকে একটা অনুরোধ করব, আমাদের এ যাওয়ার কথা তুমি কাউকে বলো না, এতে আমার যেন ক্ষতি হবে তেমনি তোমার বন্ধুরও হবে। মেয়েটি হাসল। আপনি ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না। মিনিট 5 বাদে ওরা পাহাড়ি পথ দিয়ে চলছিল। ছেলেটি গম্ভীর মুখে লাগাম ধরে তার ঘোড়াটিকে চালনা করছিল। গাড়ি চলা শুরু করলে আকাশলাল বেশ বিপাকে পড়েছিল। গাড়ির দুলুনি তার শরীরকে স্বচ্ছন্দ রাখছিল না। একটু বাদে পেট গুলিয়ে উঠল, বমি বমি পাচ্ছিল, কিন্তু সে নিজেকে ঠিক রাখতে প্রাণপণ চেষ্টা করছিল। ধীরে ধীরে চলনটা অভ্যেসে এসে যাওয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করল। এখন সূর্য উঠে গেছে, কিন্তু রোদ পাহাড়ে ছড়িয়ে পড়েনি। হিম হিম বাতাস আর ভেজা গাছপালার ছাউনির মধ্য দিয়ে পাহাড়ির পথ বেয়ে গাড়িটা ছুটে যাচ্ছিল। আকাশলাল জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? জীবনলাল। কি করো তুমি? চাষবাস দেখি, জিনিসপত্র বিক্রি করি, মাঝে মাঝে শহরে যাই, প্রয়োজনীয় জিনিস কিনে এনে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করি। আপনি কি করেন? আমি আকাশলালের বিপ্লবী দলে আছি। মিছিমিছি সময় নষ্ট করছেন। আকাশলাল মরে যাওয়া মাত্র বিপ্লব শেষ হতে গিয়েছে। তুমি তাই মনে করো? হ্যাঁ, আমার মনে হয় আকাশলালও দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কীরকম? পুলিশ ওকে খুঁজে পাচ্ছিল না। উনি যদি কোনো মতে গ্রামে চলে আসতেন, তাহলে আগামী 100 বছরেও খুঁজে পেত না। উনি নিশ্চয়ই সেটা জানতেন, অথচ উনি স্বেচ্ছায় মেলার মাঠে গিয়ে পুলিশের হাতে ধরা দিলেন। ওর মতো নেতা কেন ধরা দিতে যাবে? উনি জানতেন না ধরা দেওয়া মানেই বিপ্লব শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এটা ওর ভাবা উচিত ছিল। দেখুন না, ওর ধরা দেওয়ার পরেই ডেভিডকে পুলিশ ধরে গুলি করে মারল। কয়েকদিন আগে ত্রিভুবনকে সীমান্তের কাছে পুলিশ হত্যা করেছে। তুমি এদের চোখে দেখেছ? না, নাম শুনেছি। হায়দারকে দেখেছ? না। কাল একটা লোক এসেছিল আমার গাড়িটার জন্য, সন্দেহ হচ্ছিল খুব, কিন্তু লোকটার অন্য নাম বলেছে। শুনলাম ও আপনার সঙ্গে থাকে। কিন্তু আকাশলালের মৃতদেহ তো কবর থেকে ওর বন্ধুরা তুলে নিয়ে গেছে। সেটা জানি, কিন্তু মৃত মানুষ বিপ্লব করে না। আকাশলাল মাথা নাড়ল। কথাটা ঠিক, মৃত মানুষ বিপ্লব করে না। সে নিজে এখন সর্ব অর্থে মৃত। হঠাৎ মনে পড়ে যাওয়ায় সে প্রশ্ন করল, তুমি কখনো আকাশলালকে দেখেছ? জীবনলাল এমনভাবে তাকালো যেন কোনো ছেলে মানুষই প্রশ্ন শুনল। সে হাসল। আকাশলাল কোথায় থাকতো কেউ জানত না, কিন্তু তাকে দেখেনি এমন মানুষ এদেশে খুঁজে পাবে না। সামনাসামনি না দেখতে পেলেও ছবিতে দেখেছে। এমন কোনো এলাকা নেই যেখানে তার ছবি টাঙিয়ে ধরিয়ে দিতে বলেনি এই সরকার। তুমি তাহলে তাকে দেখলেই চিনতে পারবে? পারতাম, এখন তিনি নেই, সেই সুযোগও আমি পাবো না। আকাশলাল নিঃশ্বাস চাপল। বেশ জোর দিয়ে কথাগুলো বলল ছেলেটা। ওই যে মিথ্যে বড়াই করছে তা মনে হচ্ছে না। তাহলে তার মুখে কি এখন অপারেশন হয়েছে যাতে চেহারা এত পাল্টে গেল? সে ডাক্তার দম্পতি যার কথা হায়দার বলেছিল, যদি তার মুখে অপারেশন করে থাকে তাহলে কেন করল? যাতে তার চেহারা বদলে যায়, লোকে দেখে চিনতে না পারে, সে কারণে কি? আকাশলালের মনে দুটো প্রশ্ন তীর হলো। তার পরিবর্তিত মুখের সঙ্গে কে কে পরিচিত? অপারেশন করার সময় ডাক্তার নিশ্চয়ই দেখেছিল, কিন্তু ব্যান্ডেজ খোলার সময় না থাকার মুখের পরিবর্তিত আকার তার অজানা থেকে গেছে। হায়দার তার সঙ্গে ছিল, ধরে নেওয়া যেতে পারে, কিন্তু ব্যান্ডেজ খোলার সুযোগ সে পায়নি। এই জীবনলাল যদি তাকে আকাশলাল বলে চিনতে না পারে, তাহলে বদলে যাওয়া মুখ দেখে হায়দারও তাকে চিনতে পারবে না। দ্বিতীয় চিন্তাটা জোরালো। সত্যি কি সে নিজে আকাশলাল? তার স্মৃতিতে যা কিছু শেষ পর্যন্ত ধরা দিচ্ছে
তাতে আকাশলাল হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই ফাঁকগুলো যা সে মনে করতে পারছে না, তা মনে না পড়া পর্যন্ত সে নিজেকে আকাশলাল ভাবতে ভরসা পাচ্ছে না। বোঝা যাচ্ছে দেশের মানুষের কাছে আকাশলাল মৃত। লোকটা স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর তার নিজের জানা নেই। ধরা পড়ার পর তার মৃত্যু হলো কিভাবে? মৃত্যুর পরে তাকে কবর দেওয়া হয়েছিল। সেই কবর থেকে যদি সঙ্গীরা বের করে আনে, তাহলে মৃত মানুষকে কি করে আবার জীবন্ত করে তুলল ডাক্তার? এটা কি বিশ্বাসযোগ্য? ফলে আকাশলাল কিছুতেই বেঁচে থাকতে পারে না। তাহলে সে কে? প্রশ্নটা তাকে পীড়িত করলেও সে ধন্দ্রে পড়েছে স্মৃতিগুলোর জন্য, যা তার মনে মেঘের মতো ভেসে আসছে মাঝে মাঝে। এগুলো কেউ তাকে বলেনি, অথচ সে মনে করতে পারছে। তাহলে এর পেছনে সত্য আছে। আরেকটা কথা, গতকাল খাট থেকে নামবার সময় পড়ে গিয়ে আঘাত লাগার পর থেকে সে এগুলো মনে করতে পারছে। কেন? আকাশলাল জীবনলালকে বোঝালো আন্দোলন করতে গিয়ে পুলিশের অত্যাচারে সে এমন অসুস্থ ছিল যে দেশের খবরাখবর জানার সুযোগ হয়নি। এমনকি আকাশলাল কিভাবে মারা গেল তাও তার জানা নেই। ফিরে গিয়ে বোকা বনে যাওয়ার আগে সে যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে ভালো হয়। জীবনলাল ছেলেটি সাধাসিধে। সে গল্প করার সুযোগ পেয়ে এক এক করে সব ঘটনা বলে যেতে লাগলো। অবশ্য এই বর্ণনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার খুঁটিনাটির মিল ছিল না। সরকারি রেডিও এবং মুখে মুখে প্রচারিত ঘটনায় যে কল্পনার মিশেল থাকে তাকে জীবনলাল সত্য ভেবে বলে গেল। তবু তার মধ্যে অনেকটা জেনে নিতে পারল আকাশলাল। সে আরও জানতে পারল আকাশলালকে যে ডাক্তার চিকিৎসা করত সেই বুড়ো মানুষটা সীমান্ত পার হতে গিয়ে মরে গেছে। অনেক অনেক দিন বাদে বিছানা থেকে সরাসরি উঠে যে পরিশ্রম আজ হয়েছে সেটা টের পাওয়ার আগে বাড়ির একপাশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল আকাশলাল। গাড়ি চলার সঙ্গে সঙ্গে তার শরীরে দুলুনি লাগছিল। তাদের ঘুমটা আরো গভীর হয়ে গেল। তার মাথাটা কাঠের সিটে মাঝে মাঝে ঠুকে গেলেও সে টের পাচ্ছিল না। জীবনলালের বয়স বেশি নয়, কিন্তু সে উৎসাহী এবং কর্মঠ বলে ওই অল্প বয়সে ভালো রোজগার করতে আরম্ভ করেছে। অবশ্য গায়ের মানুষের কাছে যে রোজগার ভালো বলে মনে হয় সেটা ওই রকমই। ছেলেটার সঙ্গে প্রেম করার জন্য অনেক মেয়ে মুখিয়ে আছে, কিন্তু তার মন সে দিয়ে ফেলেছে বিক্রমের বউকে। অবশ্য আরেক বছর পরে ওকে কার বউ বলা যাবে না। গ্রামের আইন অনুযায়ী যত বছর আলাদা থাকলে এবং সেই সময় সন্তান না জন্মালে স্ত্রীর উপর স্বামী অধিকার হারাবে, তত বছর পার হতে আর এক বছর বাকি আছে। বীর বিক্রমের জেল খেটে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। যদিও জীবনলাল আকাশতলীর সমর্থক এবং সেই কারণে বীর বিক্রমের মিত্র, তবুও একটি ক্ষেত্রে সে লোকটাকে পছন্দ করছে না। তাছাড়া বিয়ের পর লোকটা বউকে যত্ন করেনি। মাত্র 4 দিনের জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল, আর তা থেকে প্রমাণ হয় ও বউকে ভালোবাসে না। সে যে বীর বিক্রমের বউকে ভালোবাসে তা অনেকেই পছন্দ করে না। সে জানে অনেকেই মেয়েটার সঙ্গে মিশে ফালতু মজা করতে চায়, কিন্তু মেয়েটা যে তাকে ছাড়া আর কাউকে পাত্তা দেয় না এই কথাটাও তো ঠিক। তাই কাল রাত্রে যখন মেয়েটা তাকে বলল অসুস্থ মানুষটাকে একটু ঘোড়া গাড়িতে চাপিয়ে ঘোরাতে হবে, তখন সে আপত্তি করেনি। বস্তুত গাড়িটা তার গর্ব, এবং ঘোড়াটাও। আশেপাশে কয়েকটা গ্রামে এমন ঘোড়ার গাড়ি খুঁজে পাওয়া যাবে না। কাল বিকেলে যখন লোকটা তার গাড়ি ভাড়া করতে এলো তখন সে রাজি হতে চায়নি। অনেক কম টাকা দিচ্ছিল লোকটা। ব্যবসা করতে এসে সে খদ্দের পেলে ফিরিয়ে দেয় না। যদিও লোকটাকে পছন্দ হচ্ছিল না, তবু টাকাটার জন্য একবার হ্যাঁ বলেনি। এখন মনে হচ্ছে সেটা না বলে ঠিকই করেছে। এই লোকটা যে তার পাশে ঘুমিয়ে আছে, সে যে অনেক টাকা দেবে এমন ভরসা নেই। কিন্তু যদি বীর বিক্রমের জেল থেকে বেরিয়ে আসা বন্ধ করতে পারে তাহলে টাকা না পেলেও তার চলবে। ঘন্টা 3 টানা চলার পরে গাড়িটি একটা ছোট্ট পাহাড়ি গ্রামে ঢোকার পর জীবনলাল ঠিক করলো আধ ঘন্টাটা ঘোড়াটাকে বিশ্রাম দেওয়া দরকার। এই গ্রামটা ছোট, কিন্তু পথের ধারে একটা চা এবং রুটি তরকারির দোকান আছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। জীবনলাল গাড়ি দাঁড় করিয়ে গাড়ির পেছন থেকে কিছু ঘাস টেনে বের করে ঘোড়াটার সামনে রেখে তার সঙ্গীর দিকে তাকালো। লোকটা মরে গেল নাকি? গাড়ি থেমেছে, অথচ ওর ঘুম ভাঙছে না। সে কাছে গিয়ে আকাশতালের হাঁটুতে চড় মারল। এই যে, উঠবেন? দ্বিতীয়বারে আকাশলাল চোখ মেলল, যেন গভীর কুয়োর নিচে থেকে
সে উপরে উঠে আসছে এমন মনে হলো। চোখ খুঁড়ে চারপাশটা অচেনা মনে হলো তার। জীবনলাল জিজ্ঞাসা করল, চা খাবেন? ধীরে ধীরে মাথা নাড়ল সে। জীবনলাল বলল, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। নিচে নামার চেষ্টা করে আকাশলাল বুঝতে পারল তার মাথা ঘুরছে। সে কোনো রকমে মাটিতে সোজা হয়ে দাঁড়াতেই জীবনলাল হাঁকল, 4টে রুটি, সবজি আর 2টো চা। রুটি এবং সবজি শব্দ দুটো কানে যাওয়া মাত্র আকাশলাল টের পেল তার খুব খিদে পেয়েছে। কিছু খেলে শরীরে আরাম হবে। সে টলতে টলতে দোকানের সামনে রাখা কাঠের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল। তার চোখের সামনে একটা ঢালু উপত্যকা রোদে ঝলমল করছে। আহা, কি মিষ্টি রোদ! পৃথিবীটাকে মাঝে মাঝে এমন সুন্দর লাগে, মনটা ঈষৎ ভালো হয়ে গেল তার। পাশাপাশি বসে খাবার খেয়ে নিল জীবনলাল। খাওয়া শেষ করে জলপান করে বলল, একটা কথা, আপনার নামটা এখনো জানা হয়নি। আকাশলাল ছেলেটার দিকে তাকালো, তারপর হেসে বলল, আমাকে আঙ্কেল বলো। ও ঠিক আছে। আপনার কাছে টাকা আছে তো? টাকা? হ্যাঁ, পথে কয়েকবার খাবারের দাম দিতে হবে, তাছাড়া আমার গাড়ির ভাড়া। ভালো খদ্দেররা আমাকে খাওয়ার টাকা দিতে দেয় না অবশ্য। আমার কাছে তো কোনো টাকা নেই। তার মানে? জীবনলাল আঁতকে উঠল। আমি অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলাম এতদিন। তোমার বান্ধবী বলতে ওর নির্দেশ মতন আজ চলে এসেছি। আমি টাকা কোথায় পাবো? সে কি, তাহলে এসব খরচ কে দেবে? জীবনলাল রেগে গেল। দেখো ভাই, আমি বুঝতে পারছি সমস্যাটা, তবে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি কথা দিচ্ছি, যা খরচ হবে তার দ্বিগুণ আমি শোধ করে দেব। দূর মশাই, আমি আপনার নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করব কি? জীবনলাল বলতেই দোকানে বলে উঠল, জীবনলাল, তুমি অর্ডার দিয়েছো, দাম তোমার কাছ থেকে নেব। ঠিক আছে ঠিক আছে, সেটা তোমাকে ভাবতে হবে না। দোকানিকে ঝাঁঝিয়ে কথাগুলো বলে জীবনলাল তাকালো। আপনার কাছে কিচ্ছু নেই? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আকাশলালে। সে পকেটে হাত রেখে বলল, আছে, আমার কাছে একটা রিভলভার আছে। ওটা বিক্রি করলে কত দাম পাওয়া যাবে? রিভলভার? বিড়বিড় করল জীবনলাল। হ্যাঁ, নেবে? ঠিক তখনই গাড়ির আওয়াজ পাওয়া গেল। ওরা মুখ ঘুরিয়ে দেখল দুটো পুলিশ জিপ উঠিয়ে আসছে নিচের রাস্তা ধরে। জিপ দুটো অস্ত্রধারী পুলিশ ভর্তি। ঠিক চায়ের দোকানের সামনে জিপ দুটো দাঁড়িয়ে গেল। আকাশলালের বুকের ভেতর শব্দ হচ্ছিল। তার মনে হচ্ছিল এখনই পালানো দরকার, কিন্তু কি করে সে এখান থেকে পালাবে? তার দুটো পায়ে বিন্দুমাত্র শক্তি নেই এখন। প্রথম জিপ থেকে কয়েকজন পুলিশ নামলো। একজন অফিসার দোকানিকে জিজ্ঞাসা করল, কুমলু গ্রামটা এখান থেকে কত দূর? বেশি দূরে না। এই জীবনলাল, কত দূর হবে? দোকানদার এদিকে তাকালো। জীবনলালের ভালো লাগছিল না। পুলিশদের সে সহ্য করতে পারে না। তাছাড়া তার খদ্দেরই টাকা পয়সা নেই জেনে মেজাজ খারাপ হয়েছিল। সে বলল, অনেক দূর। অফিসার সামনে এগিয়ে এসে সরাসরি একটা বুট পরা পা জীবনলালে ভাঁজ করা হাঁটুতে রেখে জিজ্ঞাসা করল, দোকানি বলছে বেশি দূরে নয়, তুই বলছিস অনেক দূর, কোনটা সত্যি? মিথ্যে কথা বললে চামড়া ছাড়িয়ে নেব। হাঁটুর ব্যথা সহ্য করে জীবনলাল বলল, হেঁটে গেলে 8 ঘন্টা, ঘোড়া গাড়িতে 4 ঘন্টা। আমি কি করে কাছে বলবো? বুট সরিয়ে নিল অফিসার। তোর নাম কি? জীবনলাল। আকাশলাল তোর কে হয়? কেউ নয়। কুংলু গ্রামে দুটো বিদেশি অনেকদিন ধরে রয়েছে, জানিস? না, আমি ওই গ্রামে থাকি না। জীবনলাল মাথা নাড়ল। ও থাকতো। এই, তোর নাম কি? অফিসার আকাশলালের দিকে তাকালো। গগনলাল। বাহ, নামের কায়দা খুব। গগনলাল? আকাশলাল কেউ হয়? সে তো মরে গেছে। শালা মরে গিয়েও ভূত হয়ে আমাদের নাচাচ্ছে। তোদের গ্রামে বিদেশি আছে? হ্যাঁ, 2জন। আকাশলাল বলল। তুই দেখেছিস? হ্যাঁ, একজনের মাথায় ব্যান্ডেজ। খবর পেয়ে অফিসারকে খুশি দেখালো। তোরা আমাদের সঙ্গে চল। আকাশলাল মাথা নাড়ল। মরে যাব সাহেব, আমার শরীর খুব খারাপ, মুখ দিয়ে রক্ত উঠছে। শহরের হাসপাতালে যাচ্ছি ডাক্তার দেখাতে। সঙ্গে সঙ্গে প্রায় ছিটকেই সরে গেল অফিসার। একটু বাদে জিপ দুটো উঠে গেল উপরে।
জীবনলাল তারিফ করল, তোমার বেশ বুদ্ধি। তা আঙ্কেল, মুখ দিয়ে রক্ত বেরবার মতো গগনলাল নামটাও কি বানানো? আকাশলাল হাসল, উত্তর দিল না। দাম মিটিয়ে দিয়ে জীবনলাল বলল, শোনো, তোমাকে টাকা পয়সা দিতে হবে না, কিন্তু কথা দিতে হবে যাতে বীর বিক্রম 1 বছরের মধ্যে ফিরে না আসে, সেই ব্যবস্থা তুমি করবে। কথা দিলাম। পরের দিন সন্ধ্যের মুখে ওরা রাজধানীতে পৌঁছে গেল। পথে যে কটা পুলিশি জেরার সামনে পড়েছিল তা পেরিয়ে আসতে তেমন অসুবিধে হয়নি। আকাশলাল খুবই নিশ্চিন্ত হয়েছিল এই ভেবে যে হয় সে আদৌ আকাশলাল নয়, অথবা মুখের ওপর অপারেশন হওয়ায় তার চেহারা একদম বদলে গেছে। শহরে ঢুকে জীবনলাল জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে আঙ্কেল? আকাশলাল বলল, জানি না, দেখি। তোমার পকেটে তো পয়সাও নেই। হ্যাঁ, কিন্তু আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম ভাই। জীবনলাল মাথা নেড়ে বলেছিল, শোনো আঙ্কেল, তুমি যদি আমাদের কথাটা মনে রাখো তাহলে আমি তোমার একটা উপকার করতে পারি। আজকের রাতটা বিনা পয়সায় থাকার ব্যবস্থা হলে কেমন হয়? খুব ভালো। আমি যেখানে নিয়ে যাব সেখানে ভালো অথবা মন্দ যে কোনো ব্যবহারে করতে পারো। যাই পাও, রাতটা কোনো মতে কাটিয়ে সকালবেলায় তুমি তোমার ধান্দায় চলে যেও, আমি গ্রামে ফিরে যাব। খুবই ভালো কথা। সেই রাত্রে পাশাপাশি শুয়ে চাপা গলায় জীবনলাল বলল, তাজ্জব ব্যাপার। কেন? আকাশটালে ঘুম পাচ্ছিল। আমার মাসির মতো মুখরা মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। ওর মুখের জ্বালায় না থাকতে পেরে মেসোমশাই পুলিশের নাম লিখিয়ে সন্ত্রাসবাদীদের গুলি খেয়ে মরেছে। সেই বাড়িতে ঢোকা মাত্র কিরকম অভ্যর্থনা পেয়েছিলাম মনে আছে? যেন মেশিন গান চলছে, তাই না? হ্যাঁ। তারপর যেই তুমি কলকাতায় স্নান করতে গেলে, তারপরে একদম চুপ মেরে গেল। আমার স্নান করার সঙ্গে তার চুপ করা কি সম্পর্ক? সেটাই তো বুঝতে পারছি না। মাসির পাকঘরের জানলা দিয়ে কলতলা দেখা যায়। মেশো মরে গেছে, বাচ্চা কাচ্চা হয়নি। দেখতে শুনতে মন্দ নয়, তবু কোনো পুরুষ বিয়ে করতে এগিয়ে আসেনি শুধু ওই মুখের জন্য। আর বিয়ের কথা বললেই মাসি ক্ষেপে গিয়ে আগুন হয়ে যায়। সেই মাসি কলতলায় তোমার মধ্যে যে কি দেখলো কে জানে। তাড়াতাড়ি এসে আমাকে নিচু গলা জিজ্ঞাসা করলো, ওর নাম কি রে? আমি বললাম, গগনলাল। মাসি চোখ ঘুরালো, যা, গগন মানে তো আকাশ, আকাশলাল মরে গেছে। আমি হেসে বলছিলাম, দূর, এ আকাশলাল হতে যাবে কেন? এ গগনলাল। ওই আকাশলালের মুখের সঙ্গে কি কোনো মিল আছে? মাসি খুব গম্ভীর মুখে বলেছিল, দুটো মিল আছে, পিঠে দুটো জরুল আছে পাশাপাশি। দেখে আমি চমকে গিয়েছিলাম। কি জানি মরা মানুষ চেহারা পাল্টে এলো নাকি। তারপর থেকে বারে বারে তোমাকে দেখছে, কিন্তু মুখে আর শব্দ নেই। আমি জানি কাল সকালের মধ্যে পাড়ার সবাই জেনে যাবে যে তোমার পিঠে আকাশলালের মতো জোড়া জরুল আছে। সকালে ঘুম ভেঙেছিল বেশ দেরিতে। অসুস্থ শরীরে দীর্ঘ পথযাত্রার ক্লান্তি যেন কাটতেই চাইছিল না। আর একটু ঘুমালে কেমন হয় এমন যখন সে ভাবছে, তখন গলা কানে এলো। কটা বাজলো জানা আছে? এরপরে চায়ের পাট বন্ধ। আকাশলাল উঠল। সে বুঝতে পারল জীবনলাল সাত সকালেই তাকে না বলে বেরিয়ে গেছে। মুখ হাত পা ধুয়ে সে যখন বাইরে বেরোবার জন্য পা বাড়াচ্ছে, তখন মাসির সামনে এলো। চা কি খাবে? আমি কত কাপ গিলব? অতএব চা খেতে বসতে হলো। খানিকটা দূরে বসে মাসি বলল, বোনপো তো দেশে ফিরে গেছে, বলে গেল তার আঙ্কেলের নাকি যাওয়ার জায়গা নেই। তা কোথায় যাওয়া হবে? দেখি, রাতের বেলায় মাথার উপর একটা ছাদ তো দরকার। ঠিক বুঝেছি। তা পেটের আগুন নেভাবে কে? কাজকর্ম কিছু করা হয়? কাজকর্ম না, তবে করতে হবে কিছু। পিঠে দুটো জরুল কবে থেকে হয়েছে? ও দুটো জন্ম থেকে। মা বলতো তোর পিঠেও একজোড়া চোখ। তিনি কোথায় আছেন? মা? মা নেই। আত্মীয় স্বজন? না। বিয়ে থা? হেসে ফেলল আকাশলাল। আমাকে বিয়ে কই করবে? ন্যাকা। মাসি উঠে দাঁড়ালো। আজ আর বেরোতে হবে না। বুক জুড়িয়ে অনেক কাটা দাগ দেখেছি। মুখ দেখলেই বোঝা যায় রক্ত নেই শরীরে। দুপুরে খাওয়া দাওয়ার পর পাশের বাড়ি হাবিলদার ভাই থানায় নিয়ে গিয়ে নাম লিখিয়ে আসবে। ওরা যে কাগজ দেবে তা পকেটে রাখতে হবে।
মাসি চলে গেল সামনে থেকে। আকাশলাল ঠোঁট কামড়ালো। এ তো নতুন ফ্যাসাদে পড়া গেল। থানায় গেলে যে জেরা করবে, তার জবাব ঠিকঠাক দিতে না পারলে। মুখ দেখে তাকে কেউ আকাশলাল বলে ভাবতে পারছে না ঠিক। এরা জানে আকাশলাল মরে গেছে, কিন্তু তার জরুল দুটো মুখ পাল্টে দেবার সময় ওই জরুল দুটোর কথা ভুলে গেল কি করে? আবার এমন লোক থাকতে পারে যে আকাশলালের শরীর চেনে। ব্যাস, হয়ে গেল। সে নিজের হাত পা খুঁটিয়ে দেখতে লাগলো। কোথাও তেমন কোনো বিশেষ চিহ্ন চোখে পড়ছে না। না, সাবধানের মান নেই। থানায় যাবে না সে। সুযোগ খুঁজে নিয়ে সে বেরিয়ে এলো বাড়ি থেকে। রাস্তায় পা দিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে দেখল নাগরিকদের। হাঁটতে হাঁটতে তার স্মৃতিতে একটু একটু করে অনেক দৃশ্য ভেসে আসছিল, যেন এইসব পথ দিয়ে সে অনেকবার যাওয়া আসা করেছে। বাঁক নিতেই একটা ফটোর দোকান দেখতে পাবে, এবং পেল। আকাশলাল চমকে উঠল। তার তো কিছু কিছু কথা এখন ঠিকঠাক মনে পড়ছে। একসময় এখানে কারফিউ হতো, মানুষ ভয়ে পথে বের হতো না। একটা দেওয়ালে প্রায় উঠে আসা পোস্টার ঝুলতে দেখল সে, ওয়ান্টেড আকাশলাল। এই তাহলে তার ছবি। বেশ ভালো মানুষ, ভালো মানুষ চেহারা। ওরা প্রচুর টাকা দিত কেউ ধরিয়ে দিলে, অথচ দেশের মানুষ বিশ্বাসঘাতকতা করেনি। কিছুটা হাঁটার পর একটা চায়ের দোকান দেখতে পেয়ে সে ঢুকে পড়ল। দোকান প্রায় খালি। বেঞ্চিতে বসতে একটা ছোকরা এগিয়ে এলো। গরম চা? হ্যাঁ বলতে গিয়েও সামনে নিল আকাশলাল। সে মাথা নাড়ল। তাহলে কি দেব? কিছু না, মাথা নিচু করে বলল সে। একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে যাবে সে। এমন খদ্দের জীবনে দেখেনি ছেলেটা। কাউন্টারে বসা মালিকের দিকে তাকিয়ে সে ভেতরে চলে যেতেই মালিক গলা খুলল। ভাই সাহেবের কি শরীর খারাপ? হ্যাঁ, একটু। গরম চা খান না? ঠিক হয়ে যাবে। সে মুখ তুলে লোকটার দিকে তাকাতেই দেওয়ালে পোস্টার ঝুলতে দেখল। তার নিজের মুখের পোস্টার। এই ছবিটা একটু অন্য ধরনের। জীবিত বা মৃত ধরে দিতে পারলে পুরস্কার প্রতিশ্রুতি। দোকানদার বলল, আকাশলাল, এখন আর কোনো দাম নেই, এমনি টাঙিয়ে রেখেছি। দাম নেই কেন? লোকটা বেঁচে আছে বলে কেউ ফিসফিস করে। কবরে মুর্দা ঢুকে গিয়ে কেউ কি বেঁচে ফিরতে পারে? তারপরও 3টে হাত ছিল, 3টে হাতে খতম। তার মানে ডেভিডটা মরেছিল প্রথমে, তারপরে গেল ত্রিভুবন, আর আজ রেডিওতে বলেছে যে কোনো এক পাহাড়ি গ্রামে লুকিয়ে থাকা হায়দারকে পুলিশ মেরে ফেলেছে। হায়দার নেই? আচমকা বেরিয়ে এলো মুখ থেকে। রেডিওতে তাই বলল। আরে মশাই, গেছে বেশ হয়েছে। আমিও এককালে আকাশলালের সমর্থক ছিলাম। দেশে বিপ্লব হোক চাইতাম, কিন্তু দিনের পর দিন শুধু খুন, জখম, ব্যবসা বন্ধ, বিপ্লবের নামগন্ধ নেই। শুধু ছেলেগুলো খতম হয়ে যাচ্ছে। এর আর কাহাতাক ভালো লাগে? এই দেখুন, এখন শান্তি এসেছে। শুনছি মিনিস্টারও বদল হবে। এই ভালো। দোকানদার হাঁক দিলেন, চা দিয়ে যা। আকাশলাল কিছু বলার আগেই একজন মোটাসোটা ভারী চেহারার মানুষকে স্লথ পায়ের দোকানে ঢুকতে দেখা গেল। দোকানদার হাত জোর করল, আসুন স্যার, আসুন স্যার। আর স্যার বলার দরকার নেই, আমি এখন কমন ম্যান। ভারী শরীরটা নিয়ে আকাশলালের পাশে বেঞ্চিতে বসতেই সেটা কেঁপে উঠল। দোকানদার বলল, স্যার সবাইকে তো একসময় অবসর নিতেই হয়। নো, অবসর নয়, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ওই বোর্ড আর তার ম্যাডাম, এবং সেটা এই শহরের সবাই জানে। আমাকে জেলে পাঠাতে পারত, পাঠায়নি। কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। আমার এখন একটা ভালো থাকার জায়গা পর্যন্ত নেই। বার্গিস চোখ বন্ধ করলে। অন্য মানুষ হলে আত্মহত্যা করত, কিন্তু আমি করব না। কেন জানো? দোকানদার প্রশ্ন করল না মুখে, কিন্তু তার ভঙ্গি বুঝিয়ে দিল সেটা। আমার ক্রমশ সন্দেহ হচ্ছে লোকটা বেঁচে আছে। সদ্য গজানো দাড়িতে হাত বোলালো বার্গিস। কোন লোকটা স্যার? আবার সর্বনাশের কারণ যে তোমার ওই পোস্টারটা যার। কিন্তু আকাশলাল তো। আমিও তাই বিশ্বাস করতাম, কিন্তু ওই বুড়ো ডাক্তার কার অপারেশন করেছিল? আমি যদি আজ ঘন্টা চারেক আগে লেডি প্রধানের বাড়িতে হানা দিতে পারতাম। ওখানে যেসব যন্ত্রপাতি দেখেছি তা মডার্ন অপারেশন থিয়েটারে থাকে। এইসব প্রশ্ন তুলতেই বোর্ড আমাকে সরিয়ে দিল। আকাশলাল মরে গেছে, ডেভিড মরে গেছে, ত্রিভুবন নেই। এতে বোর্ডের মঙ্গল। দোকানদার বলল, স্যার, আজ রেডিওতে বলেছে হায়দারও মরেছে। তাই নাকি? বাহ,
খেল খতম। কিন্তু সেই লোকটা গেল কোথায়? অন্তত ওর মৃতদেহ কেউ দেখতে পেয়েছে বলে দাবি করেনি। উত্তরটার জন্যে আমাকে বেঁচে থাকতে হবেই। এই সময় চা এলো। বার্গিসের জন্য ভালো কাপ প্লেট, আকাশটালের জন্য গ্লাস। চুপচাপ লোক দুটোর কথা শুনতে শুনতে আকাশটাল একসময় কেঁপে উঠেছিল। এই তাহলে বার্গিস? এরই কথা বলেছিল হায়দার। তাকে খুঁজে বের করতে না পারার অপরাধে ও চাকরি গিয়েছে। ও যদি জানতে পারত সে কত কাছে বসে আছে। চায়ে চুমুক দিয়ে বার্গিস বলল, কোন জায়গায় মরেছে হায়দার? পাহাড়ি গায়ে। এগিয়ে গিয়ে ছোট ট্রানজিস্টরটা নিয়ে এসে চালু করলো দোকানদার। গান হচ্ছে। বার্গিস বলল, বন্ধ করো ওটা। গানের পরেই খবর হবে। বার্গিস চা খেতে খেতে আকাশটালের দিকে তাকালো। আপনি কি অসুস্থ? হ্যাঁ, একটু। খুব খারাপ অসুখ নাকি? মুখটা কেমন দগদগে লাল। না না, খারাপ কিছু না। থাকেন কোথায়? শহরের বাইরে, গায়ে। ভেতরটা কুঁকড়ে উঠল আকাশটালের। এই সময় খবর আরম্ভ হলো। প্রথমেই হায়দারের খবর। একটা পাহাড়ি গ্রামের বৃদ্ধের আশ্রয়ে সে লুকিয়েছিল। পুলিশ অতর্কিতে হানা দিলে বাধা দিতে চেষ্টা করে, গুলি চালায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেই পুলিশের গুলিতে নিহত হয়। দেরিতে পাওয়া এই খবরের সঙ্গে জানা যায় যে ওই গ্রামের লুকোনো ডেরায় হায়দার একা ছিল না। তার সঙ্গী ছিল অসুস্থ, ঘর থেকে বের হতো না, কিন্তু পুলিশ হানার আগেই সে লোকটা গা ঢাকা দিতে সমর্থ হয়। সমস্ত এলাকায় জোর তল্লাশি হচ্ছে। তারপর দেশের অন্যান্য খবরের পরে পাঠক পড়লেন, নগর পুলিশ দফতর থেকে জানানো হয়েছে শহরের একজন মানুষ নিখোঁজ হয়েছে। মানুষটির পিঠে জোড়া জরুল আছে, তার মুখের চামড়া লালচে। যদি কেউ এমন মানুষের সন্ধান পান তাহলে অবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। খবর শেষ হওয়া মাত্র বার্গিস বিড়বিড় করলেন, আকাশটালের পিঠে জোড়া জরুল ছিল? তাই নাকি? দোকানদার কৌতূহলী। হুম, কিন্তু সে মরে গেছে। অসুস্থ লোকটাকে? গ্রামের নাম বলল না হতভাগারা। আমি যদি হেডকোয়ার্টার্সে জানতে চাই তাহলে ওরা জানাবে না। আমি তো এখন ছেঁড়া কাগজ। পকেট থেকে টাকা বের করলেন বার্গিস। চায়ের দাম। দোকানদার বলল, ছি ছি ছি, আপনার কাছে দাম নেব কি করে ভাবছেন? কদিন এমন ব্যবহার করবে হে? উঠে দাঁড়ালেন তিনি। তারপর পাশের মানুষটির দিকে তাকালেন। চিকিৎসা করান ভালো করে। কি নাম আপনার? গগনলাল। এখানে কোথায় উঠেছেন? দেখি। বার্গিস তার ভারী শরীর টেনে টেনে বেরিয়ে গেলে আকাশলাল দোকানদারকে বলল, ভাই, আমার কাছে পয়সা নেই, চায়ের দাম দিতে পারবো না। সেটা তো চেহারা দেখেই বুঝেছি। যে ভদ্রলোক ওখানে বসেছিল তার পরিচয় জানা আছে? না। কোথাকার মানুষ আপনি? বার্গিসকে চেনেন না? পকেটে পয়সা নেই, থাকার জায়গা নেই। এই শহরে টিকবেন কি করে মশাই? যান, কেটে পড়ুন। হাত নেড়ে বিদায় করল দোকানদার। চা খেয়ে শরীর ভালো লাগছিল। আকাশলাল ধীরে ধীরে দোকানের বাইরে বেরিয়ে এলো। কোথায় যাওয়া যায় এখন? ঠিক তখনই সে বার্গিসকে দেখতে পেল। ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশলাল হাসার চেষ্টা করল। লোকটা কি তাকে চিনতে পারছে? অসম্ভব। ওই পোস্টারের ছবির সঙ্গে তার কোনো মিল নেই। ব্যান্ডেজ খোলার পর তার এই পরিবর্তিত মুখ এখন পর্যন্ত আগের পরিচিত কারো দেখার কথা নয়। সে এগিয়ে গেল। এখনো দাঁড়িয়ে আছেন? কোথায় থাকা হবে? দেখি। আমার ওখানে চলো। দেড়খানা ঘর নিয়ে কোনো মতে টিকে আছি। রান্না বান্না করতে পারো? তা পারি। তাহলে তো কথাই নেই, ফলো মি। ভার্গিস হাঁটতে লাগলো। খানিকটা দূরত্ব রেখে লোকটাকে সে অনুসরণ করতে লাগলো। মাঝে মাঝে খানিকটা এগিয়ে যাওয়ার পর মুখ ফিরে ভার্গিস দেখে নিচ্ছেন সে ঠিকঠাক আসছে কিনা। পালাবার যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু পালাতে ইচ্ছে করছিল না। সে এর মধ্যে লক্ষ্য করেছে পথচারীরা ভার্গিসকে চিনতে পেরে তরল মন্তব্য ছুড়ে দিচ্ছে। এককালে পুলিশ কমিশনার সেই সব মন্তব্য কানে যাওয়ার সত্ত্বেও যখন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তখন বোঝাই যাচ্ছে ক্ষমতার এক বিন্দু অবশিষ্ট লোকটার হাতে নেই। এমন লোককে ভয় পাওয়ার কারণ নেই। একটা সরু গলির মধ্যে পুরনো দোতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ঘরে ঢুকে ভার্গিস বলল, আপাতত এটাই আমার আস্তানা। ওইটা কিচেন। কফি বানাও। আকাশলাল অনেক চেষ্টার পরেই 2 কাপ কফি বানালো। কফির কাপ হাতে নিয়ে ভার্গিস বলল, বসো।
তোমাকে একটা কথা বলছি। কি জানি কেন তোমাকে দেখার পর থেকেই আমার কীরকম অসুবিধে হচ্ছে। মনে হচ্ছে খুব চিনি, অথচ সেটা অসম্ভব নয়। নাম বললে গগনলাল, আকাশটাল বললে কারো নাম কখনো শুনেছ? আগে হ্যাঁ, পোস্টারে দেখেছি। ও, তোমার গলার স্বর আমার খুব চেনা চেনা লাগছে। ব্যাপারটা কি বলো তো? আমি কি করে বলবো? তোমার পিঠে কোনো জরুল আছে? আছে, এক জোড়া। তাই তো শুনেছি। নিজের পিঠ তো দেখা যায় না। আমি দেখতে চাই, দেখাও, জামা খোলো। মাফ করতে হবে, কেউ কিছু চাইলে সেটা করার ধাত আমার নেই। তুমি কার সঙ্গে কথা বলছো জানো? দোকানদার বলল আপনি পুলিশ কমিশনার ছিলেন, সরকার আপনাকে তাড়িয়ে দিয়েছে। তুমি আমাকে আগে চিনতে না? না, কিন্তু এখানকার অনেকেই এখন আমায় খাতির করে। আপনাকে একটা কথা বলি, যখন আর সরকারি পদে আপনি নেই, তখন আর পুলিশের মতো আচরণ করছেন কেন? ব্যাপারটা খুব হাস্যকর। শোনা মাত্র ভার্গিসের মুখ করুণ হয়ে উঠল। তাহলে আমি এখন কি করব? সাধারণ মানুষ যা করে তাই করুন। আমি তো সেসব পারি না, কখনো করিনি। করুণ গলায় বলল ভার্গিস। দেখে মায়া হলো আকাশলালের। সে জিজ্ঞাসা করল, থানায় গেলে আপনাকে পাত্তা দেয়? একদম না, হাসি মস্করা করে। চেয়ার সরে যেতে ওরা আমাকে কোনো মর্যাদা দেয় না। মাথা নেড়ে ভার্গিস বলল, এগুলো হয়েছে ওই আকাশলালের জন্য। আমাকে যদি ম্যাডাম আর কিছুটা সময় আগে ছেড়ে দিত, তাহলে এর বডি ধরে ফেলতাম আমি। ম্যাডাম? ম্যাডামের নাম শোনেননি? কিরকম মাকাল তুমি! ভার্গিস সাহেব, যদি আকাশলালকে জীবিত অবস্থায় হাতে পান, তাহলে কি করবেন? কি করব? হঠাৎ খুব উত্তেজিত দেখালো ভার্গিসকে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। তারপরেই ক্রমশ মিইয়ে যেতে লাগলো লোকটা। কিছুই করতে পারবো না। তাহলে উত্তেজনা ছাড়ুন। আমায় মনে পড়ছে পাবলিক আপনাকে ঘেন্না করে। করতো, এখন মজা পায়। আপনি বিপ্লবের গলা টিপে মারতে চেয়েছিলেন। চেয়েছিলাম, কিন্তু তার কোনো প্রয়োজন ছিল না। ওরা নিজেরাই মরত। তার মানে এখানে বিপ্লবও কিনে নেওয়া হয়। পুলিশ কমিশনার হয়েও সেটা বুঝতে পারেনি। ভার্গিস হাসল। এই যে এতদিন লোকে আকাশলাল আকাশলাল করে নাচত, এখন কেউ ভুলেও তার নাম উচ্চারণ করে না। আবার অশান্তি হোক, কেউ সেটা চায় না। আকাশলাল যদি ফিরে আসতো, তাহলে সে পায়ের তলার জমি পেত না। তাহলে লোকটার সঙ্গে শত্রুতা করে আপনার কি লাভ? কোনো লাভ নেই, শুধু মনের জ্বালা মিটছে না। এই যে আমি আপনার সামনে বসে আছি, আমিও তো আকাশলাল হতে পারি। তুমি আকাশলাল? একেবারে সন্দেহ যে হয়নি তা নয়, পরে বুঝেছি অসম্ভব। কেন? লোকটা মরে গেছে। ধরা যাক বেঁচে উঠল, তার মুখ পাল্টাবে কি করে? ধরা যাক সেটাও পাল্টালো, তার ব্যবহার বদলে যাবে কিভাবে? তোমার মতো হাত জোর করে কথা সে বলতো না। কিন্তু আমার হাতের রেখা দেখুন, ওটা পাল্টায়নি। পিঠের জোরও একই আছে। ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে। গলার স্বরও। আমি আকাশলাল। না, উঠবেন না। আমার পয়সা কড়ি নেই, কিন্তু একটা রিভলভার আছে। রিভলভারে গুলি ভরা, বুঝতেই পারছেন। ভার্গিস বসে পড়ল। তার বাঁ দিকের বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। বিশাল মুখের চর্বিগুলো এখন তীর কাঁপছে। আকাশলাল সোজা হয়ে দাঁড়িয়েছিল। ভার্গিস ওই অবস্থায় বলল, একই গলা, ইয়েস, কিন্তু আমি কি করতে পারি? কিছুই না। তুমি যদি আকাশলাল হও, তাহলে কবরে গিয়েও তুমি বেঁচে উঠেছ। নিশ্চয়ই, তোমার সামনে বসে আছি এখন। তার মানে তোমার মৃত্যু হয়নি। ডাক্তার দিয়ে কিনে নিয়েছিলে। আগে থেকে সুড়ঙ্গ খুঁড়ে আমায় বোকা বানিয়ে কবরে গিয়ে শুয়েছিলে। এবার হয়তো শুনবো কফিনের ভেতরে তোমার জন্য অক্সিজেন মাস্ক রাখা ছিল। ভার্গিস বিড়বিড় করল, আমার কিছুই মনে নেই। ইয়ার কি? না, আমার বুকে 2-3 বার অপারেশন করা হয়েছে। নিশ্চয়ই আমার অনুমতি নিয়েই সেসব হয়েছিল। বুঝতে পারছি আমি একসময় খুব মূল্যবান লোক ছিলাম, আর মূল্যবান লোকেদের হাতে বেশ ক্ষমতা থাকে। তাই ধরে নিচ্ছি পরিকল্পনা আমার মাথা থেকেই বের হয়েছিল। শুধু বুক নয়, আমার মুখেও অপারেশন করা হয়েছে, কিন্তু পোস্ট অপারেশন ট্রিটমেন্ট কিছুই হয়নি। আমি শুধু বুঝতে পারছি আমার মুখে পরিবর্তন ঘটিয়ে আকাশটালকে সত্যি সত্যি মেরে ফেলার মতলব হয়েছিল। এসব তুমি জানো না?
না, আমার স্মৃতিশক্তির অনেকটা হারিয়ে গেছে। এই তুমি, তোমার সঙ্গে আমার কীরকম সম্পর্ক ছিল তাও মনে নেই। লোকের মুখে মুখে শুনে আন্দাজ করেছি। তোমার কিছুই মনে নেই? বুকের ব্যথাটাকে এই একবার ভুলতে পারল ভার্গিস। ছায়া ছায়া মনে আছে, স্পষ্ট কিছু নেই। আমার বাড়ি কোথায় ছিল, আমার কোনো আত্মীয় স্বজন ছিল কি না তাও আমার মনে পড়ছে না। আমি বিবাহিত ছিলাম কি না এবং আমার ছেলে মেয়ে আছে কি না তাও তো জানি না। নো নো, তুমি অবিবাহিত। মেয়ে ছেলের ব্যাপারে তোমার কোনো দুর্বলতা ছিল না, এ কথা আমি হলফ করে বলতে পারি। তোমার রেকর্ড আমার মুখস্থ। ভার্গিস চোখ বন্ধ করল। আমার বুকে যন্ত্রণা শুরু হয়েছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। দাঁড়াও, আমার সম্পর্কে কিছু খবর দিয়ে যাও। আমার কোনো আত্মীয় স্বজন আছে? আছে, এক বুড়ো কাকা, কাকিও, আর কেউ নেই। আমি এখানে থাকতাম কোথায়? ও, সেটা যদি জানতে পারতাম তাহলে অনেক আগে তোমাকে ইলেকট্রিক চেয়ারে বসাতে পারতাম। ভার্গিস বুক খামচে ধরল। আমি কাদের নিয়ে বিপ্লব করতে গিয়েছিলাম? পাবলিককে নিয়ে। হ্যাঁ, ওরা তোমাকে একসময় খুব দেখেছে। আমি আর কথা বলতে পারছি না। তোমার সম্পর্কে ভালো বলতে পারবে ম্যাডাম, তার কাছে যাও। ম্যাডাম? তিনি কে? পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের উপর রেখে কোকিয়ে উঠল ভার্গিস। অ্যাম্বুলেন্স ডেকে ভার্গিসকে হাসপাতালে ভর্তি করতে কিছুটা সময় খরচ হলো। আকাশটাল ফিরে এলো ভার্গিসের ঘরে। কিচেনে কিছু খাবার ছিল, সেটা পেটে চালান দিয়ে সে ভার্গিসের বিছানায় শুয়ে পড়ল। সারাদিন যে ধকল গিয়েছিল তাতে ঘুম আসতে দেরি হলো না। সেই সময় ভার্গিসকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। আকাশটালের যখন ঘুম ভাঙল তখন সন্ধে হয়ে গিয়েছে। এক কাপ কফি বানিয়ে খেয়ে সে ম্যাডামের কার্ডটাকে নিয়ে নিচে নামল। একটা পাবলিক বুথের ভেতর গিয়ে দাঁড়ালো সে। আসবার আগে ভার্গিসের সামান্য সঞ্চয় থেকে কিছু টাকা এবং কয়েন সে পকেটে পড়েছিল। পয়সা ফেলে ডায়াল করল সে। ওপাশে একটি নারী কণ্ঠ জানান দিল, হ্যালো, ম্যাডাম বলছেন? আপনার পরিচয় জানতে পারি? আমাকে বলা হয়েছে সেটা ম্যাডামের কাছ থেকে জেনে নিতে। আপনার নাম? আপাতত গগনলাল। প্লিজ হোল্ড অন। মিনিট খানেক বাদে দ্বিতীয় গলা পাওয়া গেল। হ্যালো, ম্যাডামের সঙ্গে কথা বলছি। আপনি? আমাকে গগনলাল অথবা আকাশলাল বলতে পারেন। হোয়াট? দ্যাটস মাই প্রবলেম। মিস্টার ভার্গিস, আপনাদের এক্স পুলিশ কমিশনার আমার সঙ্গে কথা বলতে বলতে হার্ট অ্যাটাকের কবলে পড়ে হসপিটালাইজড হবার সময় আপনার কার্ড দিয়ে বলেছেন একমাত্র আপনি আমার প্রবলেম সমাধান করতে পারেন। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? একদম না ম্যাডাম। আপনি হাসপাতালে ফোন করলে ভার্গিসের ব্যাপারটা। আমি ভার্গিসের ব্যাপার জানতে চাইছি না। আপনি কে? আমার মনে হচ্ছে আমি আকাশলাল। লোকে জানতে চাইলে গগনলাল বলছি। আকাশলাল বলল, ম্যাডাম, আমি টোটালি কনফিউজড। অপারেশন হবার পর আমার স্মৃতিশক্তি 12টা বেজে গেছে। যার সঙ্গে আলাপ ছিল তাকে দেখলে চিনতে পারবো না। আবার সেও যে আমাকে চিনবে তার উপায় নেই, কারণ আমার মুখের আদল একেবারে বদলে গিয়েছে। আপনি কেন টেলিফোন করেছেন? আপনার সঙ্গে দেখা করতে চাই। কী জন্যে? আমার সম্পর্কে কিছু জানতে চাই। প্লিজ হেল্প মি। লুক মিস্টার গগনলাল, আপনি যদি নেহাত বদমতলবে এই ফোন করে থাকেন তাহলে নিজের চরম বিপদ ডেকে আনছেন। আপনি আমাকে কোন জায়গা থেকে টেলিফোন করছেন? ভার্গিসের বাড়ির কাছে একটা টেলিফোন বুথ থেকে। সামনে একটা বড় হোটেল দেখতে পাচ্ছি, নাম প্লাজা। আকাশলাল চারপাশে তাকিয়ে জানিয়ে দিল। বেশ, ঠিক ওইখানে দাঁড়িয়ে থাকুন আর মিনিট 15, গাড়ি যাচ্ছে। মিনিট 25 পরে ম্যাডামের বিদেশি গাড়ি শহরে ঘিঞ্চি এলাকা ছাড়িয়ে বেশ নির্জন এবং বড়লোকি চেহারা এলাকায় ঢুকে পড়ল। আকাশলাল বসেছিল গাড়ির পেছন সিটে। এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরে সুগন্ধি ভাসছে, বেশ লাগছিল তার। সামনের সিটে বসে থাকা দুটো লোক তার সঙ্গে একটুও বাড়তি কথা বলেনি। এই যে ফোন করা মাত্র এমন গাড়ি পাঠিয়ে দিলেন ম্যাডাম, তার একটাই মানে, আকাশটার লোকটা সত্যিকারে মূল্যবান ছিল। তারও মিনিট 5 বাদে সে একটি দারুণ সাজানো ড্রয়িং রুমে বসেছিল। অবশ্য ড্রয়িং রুম না বলে হলঘর বললে ভালো মানাতো। তাকে এখানে বসিয়ে দিয়ে যে মহিলা চলে গিয়েছেন তারও পাত্তা নেই। ঘরে হালকা নীল আলো জ্বলছে। এই সময় ভেতরে দরজা দিয়ে সম্পূর্ণ সাদা আলখাল্লা জাতীয় পোশাক পরে দীর্ঘাঙ্গিনী এক রমণী ঘরে ঢুকলেন।
মহিলা ইচ্ছে করেই ঘরের বিপরীত প্রান্তে বসলেন, যাতে তার মুখ অস্পষ্ট দেখায়। কি জানতে চান বলুন। ম্যাডাম, হ্যাঁ, ওই নামেই আমি পরিচিত। হ্যাঁ, আমি আকাশটালকে তো চিনতেন। মহিলা কোনো জবাব দিলেন না। আপনি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে কি আকাশটালের মিল আছে? অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে না। দেখুন ম্যাডাম, আমি আপনাকে স্পষ্ট বলছি, কয়েকদিন আগে এক পাহাড়ে ঠান্ডা গ্রামে যখন আমার সেন্স আসে, তখন দেখলাম আমি অত্যন্ত অসুস্থ হয়ে শুয়ে আছি। হায়দার নামের একজন আমাকে পাহারা দিত। জ্ঞান হবার পর আমার নিজের অতীত সম্পর্কে কোনো কথা মনে এলো না। অনেকবার আলোচনা করলে আবছা আবছা কিছু মনে পড়ে। ওখানে থাকার সময় আমি হায়দারকে যেমন বিশ্বাস করতে পারিনি, তেমনি নিজের ওপর আস্থা কমে আসছিল। ওখানে জানতে পারলাম ভার্গিসের চাকরি গিয়েছে এবং আমার ব্যাপারে পুলিশ বেশ হতভম্ব হয়ে আছে। আমি শহরে এলাম। আসার পর শুনলাম পুলিশ ওই গ্রামে গিয়ে হায়দারকে মেরে ফেলেছে। এটা থেকে আমার মনে যে ধারণা তৈরি হলো তা ঝেড়ে ফেলতে পারছি না। তারপর ভার্গিসের সঙ্গে আলাপ হলো। ভার্গিস আমাকে সন্দেহ করেছিল, কিন্তু আমার মুখ দেখে সেটা বিশ্বাস করতে পারছিল না। ওর কাছ থেকে যখন সব খবর নিতে চাইলাম, তখনই লোকটা অসুস্থ হয়ে হাসপাতালে গেল। ওর উপদেশ মতো আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আকাশলাল থামল। ম্যাডাম অদ্ভুত চোখে তাকালেন, তারপর আকাশলালকে আপাদমস্তক দেখলেন। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, আপনার মুখে ব্যান্ডেজ ছিল? হ্যাঁ। আপনার ব্যান্ডেজ খুলতে কেউ দেখেছে? না। খোলার পরে কেউ জানে আপনি সেই ব্যান্ডেজ পরা লোক? আকাশলাল চিন্তা করল। হ্যাঁ, সেই মেয়েটি জানে, যার সাহায্য নিয়ে সে বুড়োর ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। ওর প্রেমিক জানে যে তাকে ঘোড়ার গাড়িতে শহরে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু ওরা তাকে আকাশটাল বলে জানে না। সেটা এখন জানে ভার্গিস এবং এই ভদ্রমহিলা। আকাশটাল ম্যাডামকে ব্যাপারটা জানানো। ঠিক আছে, এবার আপনি আপনার জামা খুলুন। জামা? ওটা থেকে কুৎসিত গন্ধ বেরোচ্ছে। আমার আর কোনো পোশাক নেই, তাই আপনাকে খুলতে বলছি ওটা। আকাশটাল সসংকোচে জামা খুলল। তার বুকের ওপর চিরস্থায়ী হয়ে থাকা দাগগুলো এই অল্প আলোতে বীভৎস দেখাচ্ছিল। ম্যাডাম এগিয়ে এলেন সামনে, কাটা দাগগুলো খুঁটিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে পেছনে এসে দাঁড়ালেন। তাহলে আপনি সেই লোক যাকে খুঁজে পাওয়ার জন্য আজ সকালে থানায় ডায়েরি করা হয়েছে। মেয়ে ছেলেটাকে? কার কথা বলছেন বুঝতে পারছি না। এখানে এসে কোথায় উঠেছিলেন? যে আমাকে নিয়ে এসেছিল তার মাসির বাড়িতে। সেই ভদ্রমহিলা আমাকে স্নানের সময় দেখে ফেলেন, তারপর খুব ভালো ব্যবহার করতে শুরু করেন। তাই নাকি? স্নানের সময় আপনার শরীর তাহলে মহিলাদের উপর প্রভাব ফেলে? ম্যাডামের গলায় ঈষৎ ব্যঙ্গ। এগিয়ে গিয়ে টেবিল থেকে একটা সাদা কাগজ টেনে এনে বললেন, আপনার দুই হাতের ছাপ এই কাগজের দুপাশে রাখুন। কেন? আকাশটালির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলিয়ে নিতে হবে। যদি না মেলে, তাহলে আপনি একজন প্রতারক। যদি মেলে, তাহলে অনেক দূরে যাওয়ার পথ তৈরি হবে। ম্যাডাম ঘর থেকে বেরিয়ে গেলেন কাগজের হাতের ছাপ নিয়ে। তার খানিক বাদে একটি স্ত্রীলোক এলো নতুন জামা নিয়ে। সেটা শরীরে গলিয়ে আকাশটার স্ত্রী লোকটিকে অনুসরণ করে বেরিয়ে এলো। স্ত্রী লোকটি বলল, ম্যাডাম বললেন আপনি যেখানে ছিলেন সেখানে চলে যেতে, গাড়ি তৈরি। কিন্তু ওর সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি। আকাশটাল বলে উঠল, আপনি নিচে চলুন। অজ্ঞতা আকাশটালকে সেই মূল্যবান গাড়িতে চেপে ফিরে আসতে হলো শহরে। গাড়িটা চলে যাওয়ার পর আকাশটাল লক্ষ্য করলো আশেপাশের মানুষজন তাকে দেখছে। সম্ভবত গাড়িতে ওরা চেনে এবং গাড়ির মালিক। সে গম্ভীর মুখে একটা দোকানে ঢুকে কিছু খাবার চাইল। রুটি এবং জেলি খেয়ে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। ভার্গিসের পয়সা তার পকেটে আছে, এবং তখনই মনে হলো ভার্গিসের সঞ্চয় থেকে নেওয়া টাকা সে রেখেছিল শার্টের পকেটে, আর শার্টটা ম্যাডামের বাইরে ছেড়ে এসেছে। প্যান্টের পকেটে এখন সামান্য খুচরো পড়ে আছে। দোকানদার অন্য খদ্দেরকে নিয়ে তখনও ব্যস্ত। আকাশটা চুপচাপ বেরিয়ে এলো বাইরে। ঘরে গিয়ে ভার্গিসের সঞ্চয় থেকে আবার টাকা নিতে হবে, এর হিসেব রাখতে হবে, ঠিকঠাক যাতে সুস্থ হয়ে ফিরে এলে সেই লোকটাকে বলতে পারে। ফুটপাত দিয়ে হাঁটার সময় খবরটা কানে গেল। ছোট ছোট জটলায় যে বিষয় নিয়ে আলোচনা চলছে তা কানে যেতে সে থমকে গেল। ভার্গিস মারা গিয়েছে। একটু আগে টিভিতে খবরটা ঘোষণা করা হয়েছে। কেউ বা কারা ওর অক্সিজেনের পাইপ খুলে দিয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই একে মারাত্মক হার্ট অ্যাটাক বলছে। হঠাৎ লোকটার মুখ মনে পড়তে খুব কষ্ট হলো আকাশটার। আজ সকালে লোকটা সুস্থ ছিল, তার সঙ্গে কথা বলতে বলতে অসুস্থ হয় শেষ পর্যন্ত। এখন তাকে কারো কাছে হিসেব দিতে হবে না। ভার্গিসের ওই ঘরে থাকলে আর কারো কাছে তাকে জবাবদিহি দিতে হবে তার জানা নেই। আকাশতলে মনে হলো ম্যাডামকে টেলিফোন করা দরকার। ওই শার্টের পকেটে যে কটা টাকা থাকুক তা তো ভার্গিসেরই। খুচরো পয়সা দিয়ে পাবলিক বুথ থেকে টেলিফোন করল সে। এবার ম্যাডাম লাইনে এলেন অনেক তাড়াতাড়ি। আকাশলাল বলল, ভার্গিস মারা গিয়েছে। এই খবর শহরের সবাই জানে। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্র লোকটা মরে যান। আপনি যে আকাশলাল তার সন্দেহ করার লোক একজন কমে গেল। এখন থেকে আপনি নিজের পরিচয় গগনলাল হিসেবে দেবেন। তার মানে আপনার অতীত জেনে এখন কোনো লাভ হবে না। পুলিশ আপনাকে একসময় খুঁজেছি, এখন ওদের কাছে আপনি মৃত। যদি জীবিত থাকতেন তাতে ওদের কি এসে যেত? আপনি আর দেশের পক্ষে বিপজ্জনক নন। কিন্তু আমি চাই ব্যাপারটা আর কেউ না জানে। আগামীকাল সকালের মধ্যে বাকি দুজন সাক্ষী পৃথিবী থেকে সরে যাবে। তখন আর কেউ কখনো আঙুল তুলতে পারবে না। ম্যাডামের গলায় আত্মবিশ্বাস। আপনি কি বলছেন? বাকি দুজন সরে যাবে মানে? যে আপনাকে এখানে নিয়ে এসেছিল এবং তার প্রেমিকা। একটু ভুল হলো, তৃতীয় আরেকজন থেকে যাচ্ছে। যে ভদ্রমহিলার বাড়িতে আপনি উঠেছিলেন তিনি। কি আশ্চর্য! এরা সরে যাবে কেন? এরা আপনার সম্পর্কে একটু বেশি জেনে ফেলেছে। জেনে ফেলে ক্ষতি কি? ক্ষতি অনেক। আপনার আমার এই দেশে। আমি ছাড়া পৃথিবীতে আর কেউ এই তথ্য জানবে না। আর হ্যাঁ, আপনি ভার্গিসের ঘর থেকে আর বের হবেন না। আপনার যা জিনিস বেঁচে থাকার জন্য প্রয়োজন হবে তা ঠিক সময় পেয়ে যাবেন। বেঁচে থাকার জন্য আমার ঠিক কী প্রয়োজন তা আপনি জানেন? আমি যাকে তৈরি করেছি তার প্রয়োজন আমার চেয়ে বেশি আর কে জানবে? লাইন কেটে দিলেন ম্যাডাম। আকাশবাণী মনে হচ্ছিল তার ভেতরটা এখন একদম ফাঁকা হয়ে গেছে। তার নিজস্ব বলে কিছু নেই। কোথায় বসে কেউ রিমোট টিপবে এবং তার ইচ্ছে মতন তাকে চলতে হবে, এর থেকে পরিত্রাণ নেই। কিন্তু সেটা এখন থেকে না, অনেক 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 আগে থেকে চলে আসছে। তা জানার কোনো উপায় নেই। ভার্গিসের ঘরে শুয়ে হাঁপিয়ে উঠেছিল আকাশটা। প্রতিদিন তার ঘরের সব রকম প্রয়োজনীয় জিনিস পৌঁছে যায়। সে লক্ষ্য করেছে তাকে এখানে নিজের উপর ছেড়ে দেওয়া হয়। এই বাড়ির বাইরে দিনরাত তাকে পাহারা দেবার জন্য লোক থাকছে। গত রাতে মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে। তার বিরুদ্ধে ভার্গিসকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অক্সিজেনের পাইপ খুলে নেবার পেছনে মিনিস্টারের মদত ছিল। দ্বিতীয় খবর, বোর্ডের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর ফলে আজ রাত্রে বোর্ডের সদস্যদের নতুন করে ভোটাভুটির মাধ্যমে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে হবে। আজ বিকেলে ম্যাডামের কাছ থেকে খবর পৌঁছেছে তৈরি থাকার জন্য। বোর্ডের মেজরিটি যদি ম্যাডামের সমর্থকরা পায় তাহলে তিনি গগনলালের নাম মিনিস্টার হিসেবে সুপারিশ করবেন। আকাশলাল যে বিপ্লবীর স্বপ্ন একদিন দেখেছিল তার ফল হলো দেশ শাসন করার ক্ষমতা পাওয়া। ম্যাডাম সেটা অন্য উপায়ে পাইয়ে দিয়েছে। কিন্তু গগনলালের অস্তিত্ব একমাত্র তিনি জানেন বলে তার পরামর্শকে আদেশ বলে মনে করতে হবে গগনলালকে। আজ সন্ধ্যার পর আবহাওয়া খারাপ হলো। রাত ৯টা নাগাদ দামি গাড়িটা এলো তাকে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার ছাড়া দ্বিতীয় মানুষ নেই সেই গাড়িতে। পেছনের আসনে বসে মাত্র গাড়ি চলবে। খানিকটা যাওয়া মাত্র ড্রাইভার তার মাথায় একটা ধাতব স্পর্শ করে। গাড়ি ঘুরিয়ে সীমান্তের দিকে নিয়ে যাও, নইলে তোমার মাথা উড়ে যাবে। লোকটা হকচকিয়ে গেল, কিন্তু আদেশ পালন করতে বাধ্য হল। গাড়ির রেডিও তখনও ঘোষণা করে চলেছে বোর্ডের নির্বাচনে আকাঙ্ক্ষিত সদস্যরাই বিবেচন হয়েছে। ম্যাডাম যথারীতি এবারে নিজেকে আড়ালে রেখেছে। সাধারণ মানুষের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে বোর্ড দেশের মিনিস্টার হিসেবে যার নাম গ্রহণ করেছেন তিনি সম্পূর্ণ অপরিচিত মানুষ। তার নাম গগনলাল। এই অরাজনৈতিক মানুষটি নেতা হলে তার কাছ থেকে দেশের মানুষ অনেক ভালো কাজ পাবে বলেই আমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তের রক্ষীরা গাড়ি দেখে বাধা দিল। পাহাড়ি রাস্তার পাকে পাকে এখন ঘন অন্ধকার। গাড়িটা নেমে যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে আগুন জ্বলতে দেখা গেল। আগুনের পাশে একটি মেয়ে পাথরের মতো দাঁড়িয়ে কারো অপেক্ষায়। আকাশলাল জিজ্ঞাসা করিল, মেয়েটা কে? ড্রাইভার জবাব দিল, পাগলি। ওর প্রেমিককে যে পুলিশ মেরে ফেলেছে তাও বিশ্বাস করে না। আকাশলাল মেয়েটাকে চিনতে পারল।
আগুন পেরিয়ে গাড়িটা নেমে যাচ্ছে নিচে, অনেক নিচে। সে অপেক্ষা করছিল গাড়িটাকে ছেড়ে দিতে পারে এমন একটা জায়গার জন্য। তারপর না, তারপর আর কিছু জানা নেই। যেমন নিজের অতীতটাকেও সে সঠিক জানে না। গল্পের আসর বই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের এই চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে সেই গল্পগুলি ভালো লাগবে। পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। আশেপাশে যেসব বন্ধুরা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। নতুন যারা শুনছেন আমাদের চ্যানেলটি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।